এই শহরটা উপর থেকে দেখতে খুব শান্ত মনে হয়, তাই না সায়েম? কিন্তু এই শান্তির নিচে কত মৃতদেহ চাপা পড়ে আছে তার খবর কেউ রাখে না। আমি যখন এই রাস্তায় না খেয়ে পড়ে থাকতাম, তখন এই জলমেলে আলোগুলো আমাকে বিদ্রুপ করত। আজ আলোগুলো আমার পায়ে এনেছে, কিন্তু শান্তির শব্দটা আমার কাছে এখনো পরশ পাথরের মতো। আরিয়ান একটা উঁচু দালানের কার্নিশে দাঁড়িয়ে নিচে ট্রাফিক জ্যাম দেখছিল। তার পরনের লম্বা কালো কোটটা বাতাসে উঠছে। তাকে দেখলে মনে হয় সে যেন কোনো অন্ধকার জগতের অপার্থিব দূত। তার কথা বলার ধরনে একটা অদ্ভুত স্থিরতা আছে, যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। তার আসল পরিচয় এই শহরের খুব কম মানুষই জানে। কেউ তাকে চেনে মসিহা হিসেবে, কেউ চেনে সাক্ষাৎ আজরাইল হিসেবে, কিন্তু তার পেছনের ইতিহাসটা কেবল অন্ধকারই জানে। ভাই, নিচে গাড়ি তৈরি, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আপনার এক পলক দেখার জন্য বড় বড় ব্যবসায়ীরাও লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু আপনার পরিচয় কি আজও গোপনই থাকবে? পরিচয় তো তাদের থাকে যাদের হারানোর ভয় আছে। আমার হারানো শেষ হয়ে গেছে অনেক আগে সায়েম। আজ আমি সেখানে যাব যেখানে আমার অস্তিত্বকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। তারা ভাবছে আমি মরে গেছি, কিন্তু তারা জানে না যে ছাই থেকেও ফিনিক্স পাখি জন্মায়। আরিয়ান লিফটের দিকে এগিয়ে গেল। লিফটের ভেতরে থাকা আয়নার নিজের প্রতিচ্ছবি দেখে সে হালকা একটু হাসল, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। আন্ডারওয়ার্ল্ডে তার নাম শুনলে বাঘা ভাগা অপরাধীদের রক্ত হিম হয়ে যায়, অথচ সে দেখতে একদম সাধারণ একজন কর্পোরেট যুবকের মতো। এই রহস্যময়তাই তার সবচেয়ে বড় অস্ত্র। কেউ জানে না তার শক্তির উৎস কোথায়, বা তার পেছনে কোন অদৃশ্য হাত কাজ করছে। বাড়ির সামনে পৌঁছে তার 10 মিনিট লাগবে ভাই। আপনার বাবা মানে মিস্টার চৌধুরী আজ তার বড় ছেলের জন্মদিনের পার্টি দিচ্ছেন। পুরো শহর সেখানে আমন্ত্রিত। চৌধুরী সাহেব এখনও উৎসব করতে ভালোবাসেন? তাহলে ভালো। উৎসবের মাঝে শ্মশানের নীরবতা নামিয়ে আনতে বেশি মজা। মনে রাখবে স্যাম, আজ আমি সেখানে আরিয়ান চৌধুরী হিসেবে যাচ্ছি না। আজ আমি যাচ্ছি তাদের অতীত হয়ে, যা তাদের বর্তমানকে ধ্বংস করে দেবে। গাড়িটা যখন বিশাল চৌধুরী ভিলার সামনে এসে থামল, তখন চারদিকে সিকিউরিটি করা পাহারা। আরিয়ান গাড়ি থেকে নামার সাথে সাথে চারপাশটা যেন হঠাৎ থমকে গেল। তার হাঁটার ভঙ্গিতে একটা রাজকীয় দাপট আছে, যা মানুষকে বাধ্য করে তার দিকে তাকাতে। গেটে দাঁড়ানো গার্ডরা তাকে আটকাতে গিয়েও কেন যেন হাত থামিয়ে নিল। তার চোখের দিকে তাকালে এক ধরনের আধ্যাত্মিক ভয় কাজ করে। আপনার ইনভিটেশন কার্ডটা কি দেখা যাবে? কার্ড? এবারের প্রতিটা ইটে আমার দীর্ঘশ্বাস লেগে আছে। সেখানে ঢোকার জন্য কার্ড লাগবে না। সরে দাঁড়া, যদি নিজের আয়ু আরও কয়েক বছর বাড়াতে চাস। আরিয়ান যখন ভিড়ের মাঝ দিয়ে ভেতরে ঢুকছে, তখন সবাই ফিসফাস শুরু করে দিল। কেউ তাকে চিনতে পারছে না, কিন্তু সবাই বুঝতে পারছে এই লোকটা সাধারণ কেউ নয়। তার ব্যক্তিত্বের ভারে চারপাশের আভিজাত্য যেন ম্লান হয়ে যাচ্ছে। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকা মিস্টার চৌধুরী গ্লাস হাতে হাসছিলেন, কিন্তু আরিয়ানের ওপর নজর পড়তেই তার হাতের গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। চৌধুরী ভিলার হলরুমের এক কোণে আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে। তার পরনে একটা সাধারণ শার্ট আর জিন্স, যেটা এই ঝলমলে অনুষ্ঠানের সাথে একদমই মানাচ্ছে না। চারপাশের মানুষের দামি সুগন্ধি আর আভিজাত্যর মাঝে আরিয়ানকে যেন এক টুকরো অন্ধকার মনে হচ্ছে। মিস্টার চৌধুরী স্টেজ থেকে নেমে অতিথিদের সাথে হাসি মুখে কথা বলছেন, কিন্তু আরিয়ানের দিকে নজর পড়তেই তার মুখের হাসিটা ঘৃণায় বদলে গেল। তিনি গ্লাস হাতে আরিয়ানের সামনে এসে দাঁড়ালেন। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? তোকে তো গেটে দাঁড়িয়ে থাকার কথা ছিল। এই হলরুমে ঢোকার সাহস তোকে কে দিল? তোর মতো একজন অপয়া মানুষ এখানে থাকলে আমার অতিথিদের অমঙ্গল হবে। আমি শুধু আপনাকে একবার দেখতে এসেছিলাম বাবা, অনেক বছর পর তো, তাই ভাবলাম বাড়ির বড় ছেলে হিসাবে আপনার জন্মদিনে থাকাটা দরকার। খবরদার, আমাকে বাবা বলে ডাকবি না। তুই আমার কেউ না। যে ছেলে নিচের মায়ের মৃত্যুর কারণ হয়,
তাকে আমি ছেলে বলে স্বীকার করি না। তুই আজই এই শহর ছেড়ে চলে যাবি, নয়তো তোকে আমি পুলিশের হাতে তুলে দেব। আরিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো লাল হয়ে উঠছে, কিন্তু সে নিজেকে সামলে নিল। কেউ জানল না যে আরিয়ানের একটা ইশারায় এই পুরো শহরটা আজ থমকে যেতে পারে। বাইরে দাঁড়িয়ে থাকা সায়েম আর তার দলবল শুধু আরিয়ানের একটা সংকেতের অপেক্ষায় আছে। কিন্তু আরিয়ান চায় আগে এই মানুষগুলোর ভেতরের বিষটা পুরোপুরি দেখতে। ঠিক তখনই রেহানা বেগম আর তার ছেলে আবির সেখানে এলো। এই তো আমাদের বাড়ির সেই চোর ছেলেটা ফিরে এসেছে। কিরে আরিয়ান, জেলের ভাত খেয়ে শরীরটা তো বেশ বানিয়েছিস। এখন কি আবার কারো গয়না চুরি করতে এসেছিস নাকি? তোর তো লজ্জা বলতে কিছু নেই। আমি চুরি করিনি মা, আপনিও জানেন। সেদিন আলমারির চাবি কার কাছে ছিল? আমি শুধু সত্যটা বলতে চেয়েছিলাম, কিন্তু কেউ শুনেনি। মুখ বন্ধ কর হারামি, মার খাবি এবার। তোর সাহস কত বড় যে তুই আমার মার সাথে মুখে মুখে তর্ক করিস? এই যে দেখ, এইটা আমার নতুন গাড়ির চাবি। এই চাবিটা তুই কোনোদিন স্বপ্নেও ছুঁতে পারবি না। তোর কপালে আছে শুধু মানুষের এঁটো পরিষ্কার করা। আবির তার হাতের ড্রিঙ্কসটা ইচ্ছে করেই আরিয়ানের শার্টের উপর ঢেলে দিল। চারপাশের অতিথিরা সেটা দেখে হাসাহাসি শুরু করলো। আরিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার শার্ট থেকে দামি মদের গন্ধ আসছে। সে চাইলেই এক মুহূর্তে আবিরের হাতটা ভেঙে গড়িয়ে দিতে পারত, কিন্তু সে শান্ত রইল। তার এই নীরবতা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। আবির, মদ ঢেলে শার্ট নষ্ট করা যায়, কিন্তু মানুষের ভাগ্য নষ্ট করা যায় না। তুই আজ যেটা করলি সেটা তোর জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। কি বললি তুই? আমাকে হুমকি দিচ্ছিস? এই তোকে তো আজ আমি মেরেই ফেলব। গার্ডস, একে এখান থেকে টেনে হিঁচড়ে বের কর, তারপর পেছনের রাস্তা বলে নিয়ে গিয়ে ভালো করে শিক্ষা দে। দুজন গার্ড এসে আরিয়ানের হাত চেপে ধরল। তারা আরিয়ানকে ধাক্কা দিয়ে মেঝের উপর ফেলে দিল। আরিয়ান পড়ে গিয়েও কোনো শব্দ করল না। সে মেঝের ধুলো ঝেড়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চোখে এখন একটা অদ্ভুত দ্যুতি। মিস্টার চৌধুরী তাচ্ছিল্যর হাসি হেসে তার মানিব্যাগ থেকে কয়েকটা ছিঁড়ে যাওয়া নোট বের করে আরিয়ানের মুখের উপর ছুঁড়ে মারলেন। এই নে তোর ভিক্ষা, এই টাকা নিয়ে বিদায় হ। আর কোনোদিন যদি তোকে এই এলাকায় দেখি, তবে তোর লাশটাও কেউ খুঁজে পাবে না। মনে রাখবি, তুই আমাদের পরিবারের কলঙ্ক। এই টাকাগুলো আমি রাখলাম বাবা, তবে ভিক্ষা হিসাবে নয়, অগ্রিম হিসাবে। আপনাদের এই অট্টলিকা যখন নিলামে উঠবে, তখন এই টাকাগুলোই হয়তো আপনাদের একদিনের খাবারের সংস্থান করবে। আমি যাচ্ছি, তবে খুব শীঘ্রই ফিরে আসব। সেদিন আমি মেহমান হয়ে আসব না, আসব এই বাড়ির ভাগ্য বিধাতা হয়ে। আরিয়ান যখন হলরুম থেকে বেরিয়ে যাচ্ছে, তখন পেছন থেকে আবির আর তার বন্ধুরা হাসাহাসি করছিল। আরিয়ান গেট পার হতেই সায়েম দৌড়ে এলো। সায়েমের হাতে একটা দামি কোট এবং তার কোমরে গোজা অত্যাধুনিক অস্ত্র। সায়েম আরিয়ানের এই অবস্থা দেখে রাগে কাঁপছিল। ভাই, আপনি কেন এত অপমান সহ্য করলেন? আপনার একই সাথে আমি এই বাড়িটা মাটির সাথে মিশে দিতাম। ওই আবিরকে আমি জ্যান্ত কবর দিয়ে দিতাম। না সায়েম, অত সহজে মৃত্যু দিলে তো খেলা জমবে না। ওরা আমাকে আজ মেজের দুলু মনে করেছে। ওরা জানে না যে এই দুলু যখন ঝড়ে পরিণত হয়, তখন পাহাড়ও টিকতে পারে না। আগে ওদের অহংকারটা চূর্ণ করি, তারপর ওদের শেষ করব। সায়েম, আমার কালো গাড়িটা নিয়ে এসো। চৌধুরী ভিলার প্রতিটি ইটের হিসাব আমি নেব, আর সেটা শুরু হবে কাল সকাল থেকেই। চৌধুরী ভিলা থেকে অপমানের একরাশ বিষ নিয়ে যখন আরিয়ান বেরিয়ে এলো, তখন বাইরের আকাশটাও যেন ওর মনের মতো অন্ধকার হয়েছিল। সায়েম বারবার বলছিল গাড়িতে উঠতে, কিন্তু আরিয়ানের মনে হচ্ছিল ওর দম বন্ধ হয়ে আসছে। সে সায়েমকে ইশারা করলো তাকে একা ছাড়তে। আরিয়ান পায়ে হেঁটে রাস্তার একপাশ দিয়ে এগোচ্ছিল। আরিয়ানের এক হাতে ফোন। সে খুব দ্রুত হাত চালিয়ে টাইপ করতে শুরু করলো। আন্ডারওয়ার্ল্ডের নেটওয়ার্কে সে একটা জরুরি মেসেজ পাঠাচ্ছিল, যাতে চৌধুরী সাহেবের সব বিজনেস ডিল কাল সকালের মধ্যে ব্লক করে দেওয়া হয়। চৌধুরী সাহেব, আপনি ভেবেছেন আপনার মেজ ছেলের জন্মদিনে আমাকে এভাবে তাড়িয়ে দিয়ে শান্তিতে ঘুমাবেন? আপনি জানেন না, আপনার সেই শান্তিতে আগুন লাগানোর ব্যবস্থা আমি এই 1 মিনিটে করে দিচ্ছি। 20 বছর আগে যে আরিয়ানকে চোর বলে বের করেছিলেন, সেই আরিয়ান আজ আপনার পুরো জীবনের উপার্জনকে 1 ক্লিকে চুরমার করে দেবে।
আপনার এই ধম্ব আমি কাল মাটির সাথে মিশিয়ে দেবো ইনশাল্লাহ। টাইপ করতে করতে আরিয়ান রাস্তা পার হচ্ছিল। ওর পুরো মনোযোগ ছিল ফোনের স্ক্রিনের দিকে। ও দেখতেই পায়নি যে একটা দ্রুতগামী ট্রাক ব্রেক ফেল করে ঠিক ওর দিকেই ধেয়ে আসছে। ট্রাকের তীব্র হেডলাইট আর বিকট হর্নের শব্দ যখন ওর কানে পৌঁছালো তখন অনেক দেরি হয়ে গেছে। ট্রাকটা আরিয়ানকে সজোরে ধাক্কা দিয়ে চলে গেল। আরিয়ান ছিটকে রাস্তার পাশের ফুটপাতের উপর আছড়ে পড়ল। ওর মাথা ফেটে রক্ত গড়িয়ে রাস্তার পিচ কালো জলকে লাল করে দিচ্ছিল। আশেপাশের মানুষ ভয়ে দূরে দাঁড়িয়ে দেখছিল, কেউ এগিয়ে আসছিল না। ঠিক তখনই এক 24-25 বছরের মেয়ে ভিড় ঠেলে দৌড়ে এলো। হে আল্লাহ, এই যে ভাই, কথা বলুন। ওগো, আপনারা দেখছেন কি? মানুষটা তো রক্তে ভেসে যাচ্ছে। কেউ কি নেই এখানে একটু সাহায্য করার জন্য? আপনারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন কেন? তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ডাকুন না। আল্লাহ না করুক ওনার যদি কিছু হয়ে যায়। মেয়েটার নাম অহনা। সাধারণ একটা কামিজ পরা, মাথায় ওড়না দেওয়া। সে আরিয়ানের রক্ত ভেজা শরীরের কাছে বসে পড়ল। আরিয়ানের জ্ঞান পুরোপুরি না থাকলেও ও আবছাভাবে দেখল একটা অপরিচিত মেয়ে ওর জন্য ঘাবড়ে যাচ্ছে। যে রক্ত সম্পর্কের মানুষগুলো একটু আগে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল তারা এখন প্রসাদে আরামে আছে, আর এক অচেনা মেয়ে ওর জন্য আল্লাহকে ডাকছে। অহনা দেরি না করে নিজের ওড়নার একটা অংশ ছিঁড়ে আরিয়ানের মাথায় শক্ত করে বেঁধে দিল যাতে রক্তপাত বন্ধ হয়। ভাই, আপনি চোখ খোলার চেষ্টা করুন, কিচ্ছু হবে না আপনার। ড্রাইভার মামা, এই যে খালি সিএনজি, এদিকে আসুন। তাড়াতাড়ি ওকে হসপিটালে নিতে হবে। ও ভাই, আপনারা দয়া করে একটু হাত লাগান না, লোকটার অবস্থা খুব খারাপ। অহনার জোরাজোরিতে দুজন লোক এগিয়ে এলো। তারা ধরাধরি করে আরিয়ানকে সিএনজিতে তুলল। অহনাও ভেতরে উঠে বসলো আর আরিয়ানের মাথাটা খুব সাবধানে নিজের কোলে তুলে নিল। আরিয়ানের হাত থেকে দামি ফোনটা রাস্তার ধারে পড়েছিল। অহনা সেটা কুড়িয়ে নিজের ব্যাগে রাখলো। সিএনজি যখন দ্রুতবেগে হাসপাতালের দিকে ছুটছে তখন আরিয়ান অস্ফুট স্বরে কিছু একটা বলতে চাইল। সায়েম, ফোন মেসেজটা। কিছু বলবেন না, একদম চুপ করে থাকুন। আপনার শরীরের সব রক্ত তো শেষ হয়ে যাচ্ছে। ড্রাইভার মামা, একটু জোরে চালান না। আর কতক্ষণ লাগবে? এই তো ভাই, আমরা হসপিটালের কাছে চলে এসেছি। হিম্মত হারাবেন না, আল্লাহ ভরসা, আপনার কিচ্ছু হবে না। সরকারি হাসপাতালের জরুরি বিভাগের গেটে পৌঁছাতেই অহনা স্ট্রাচের জন্য চিৎকার শুরু করলো। ওয়ার্ড বয়রা যখন আরিয়ানকে ভেতরে নিয়ে যাচ্ছিল অহনা পাশে পাশে দৌড়াচ্ছিল। ওর নিজের জামায় আরিয়ানের রক্ত লেগে মাখামাখি হয়ে গেছে, কিন্তু সেদিকে ওর কোনো খেয়াল নেই। ডাক্তাররা যখন আরিয়ানকে চেক আপ করছিল অহনা বাইরে দাঁড়িয়ে জায়নামাজ ছাড়াই মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিল। ও জানে না এই লোকটা কে, কিন্তু ওর মনে হচ্ছিল লোকটা খুব অসহায়। ডাক্তার সাহেব, ওনার অবস্থা খুব খারাপ, অনেক রক্ত গেছে শরীর থেকে। আপনারা দয়া করে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন। আমি ওনাকে রাস্তায় পড়ে থাকতে দেখে নিয়ে এসেছি। ওনার পরিবারের কাউকে আমি চিনি না। আপনি শান্ত হন, ওনার মাথায় অনেক গভীর চোট, প্রচুর রক্ত লাগবে। আপনি আগে এই ফর্মগুলো পূরণ করুন আর জরুরি ওষুধগুলো নিয়ে আসুন। অহনা ওর ব্যাগ থেকে জমানো কিছু টাকা বের করলো। ও টিউশনি করে এই টাকাগুলো জমিয়েছিল। অহনা ভাবলো এই লোকটার হয়তো অনেক টাকা আছে, কিন্তু এখন তো কেউ পাশে নেই। সে আরিয়ানের প্রাথমিক চিকিৎসার খরচ মিটিয়ে দিল। করিডোরের একটা বেঞ্চে বসে অহনা নিজের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে রইল। ও ভাবছিল মানুষটার সাথে আজ কি ভয়ঙ্কর কিছুই না ঘটে গেল, অথচ সে জানে না এই মুমূর্ষু মানুষটাই এ শহরের আসল গডফাদার। আরিয়ানের অবস্থা তখন সংকটাপন্ন। শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় ওর জীবনের প্রদীপ নিভু নিভু করছিল। হাসপাতালের ব্লাড ব্যাংকে ওর গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছিল না। অহনা এক মুহূর্ত দেরি না করে নিজের রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিল। ওর নিজের শরীর দুর্বল থাকা সত্ত্বেও ও শুধু ভাবল একটা মানুষ তো বেঁচে যাবে। রক্ত দেওয়া শেষ করে অহনা কিছুক্ষণ ওখানেই মাথা ঘুরে বসে রইল। হঠাৎ ওর ফোনে একটা জরুরি কল এলো। ওর ছোট বোন অসুস্থ, ওকে এখনই বাড়ি ফিরতে হবে। আরিয়ানের জ্ঞান ফেরার অপেক্ষা না করেই ও ডাক্তারকে সব বুঝিয়ে দিয়ে হাসপাতালের করিডোর দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল। আলহামদুলিল্লাহ, রোগীর জ্ঞান ফিরেছে, তবে ওনার শরীর এখনো অনেক দুর্বল।
আরিয়ানের জ্ঞান ফেরার সাথে সাথেই ও ঝাপসা চোখে চারপাশটা দেখার চেষ্টা করলো। ওর নাকে ওষুধের তীব্র গন্ধ আর চোখের সাদা স্বাদ। ওর মনে পড়েছে সেই ট্রাকের হেডলাইট, তারপর একজন মায়াবী চোখ যারা ওর জন্য কাঁদছিল। ডাক্তার, আমাকে এখানে কে এনেছে? সে মেয়েটা কোথায় যে আমায় ওড়না দিয়ে মাথা বেঁধে দিয়েছিল? একটা মেয়ে আপনাকে নিয়ে এসেছিল। সে শুধু আপনাকেই হাসপাতালে আনেনি, নিজের রক্ত দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছে। মেয়েটা খুব ভালো, কিন্তু ওনার কোনো জরুরি কাজ থাকায় আপনি জেগে ওঠার আগেই চলে গেছেন। যাওয়ার সময় আপনার ফোনটা আমার কাছে জমা দিয়ে গেছেন। আরিয়ান চোখ বন্ধ করে সেই অস্পষ্ট মুখটা মনে করার চেষ্টা করলো। ওর খুব আবছা মনে পড়ছে রাস্তার সেই ধুলোবালির মধ্যে একটা মেয়ে ওকে আগলে রেখেছিল। ও মেয়েটার সম্পর্কে আরও জানতে চাইলো, কিন্তু ডাক্তার নাম বা ঠিকানা কিছুই বলতে পারলেন না। আরিয়ানের মনে একটা অদ্ভুত শূন্যতা কাজ করলো। ও হাত বাড়িয়ে ওর ফোনটা নিল এবং সাথে সাথে সাইমকে ফোন দিল। স্যাম, জলদি হাসপাতালে আয়, সিটি হাসপাতাল। আর শোন, একটি মেয়ে আমাকে এখানে নিয়ে এসেছিল। সে আমাকে রক্ত দিয়েছে। যেভাবেই হোক ওই মেয়েটাকে আমার চাই। পুরো শহর খুঁজে বের কর। ওকে? আমি জানতে চাই কে সে, কেন সে এক অপরিচিত মানুষের জন্য এত কিছু করলো। কিছুক্ষণ পরেই সাইম হুড়মুড় করে হাসপাতালের রুমে ঢুকলো। আরিয়ানের রক্তাক্ত শার্ট আর ব্যান্ডেজ করা মাথা দেখে ওর চোখ মুখ শক্ত হয়ে গেল। ডাক্তার আরিয়ানকে আরও কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিচ্ছিলেন, কিন্তু আরিয়ান তার স্বভাবজাত শীতলতায় উঠে দাঁড়ালো। ওর শরীরে এখন ব্যথা, ব্যান্ডেজের তলা দিয়ে কিছুটা রক্ত চুয়ে পড়ছে, কিন্তু ওর চোখের দৃষ্টিতে কোনো দুর্বলতা নেই। মিস্টার আরিয়ান, আপনার এই অবস্থায় হাসপাতাল ছাড়া ঠিক হবে না। আপনার বিশ্রাম দরকার। ডাক্তার সাহেব, আরিয়ানকে সামান্য একটা ট্রাকের ধাক্কা থামিয়ে রাখতে পারবে না। এই সামান্য আঘাত আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার এর চেয়ে বড় জখম সহ্য করার অভ্যাস আছে। স্যাম, গাড়ি বের কর, আমাদের অনেক কাজ বাকি। আরিয়ান রক্তাক্ত ব্যান্ডেজ আর ছেঁড়া শার্ট নিয়েই হাসপাতাল থেকে বেরিয়ে এলো। করিডোরে থাকা নার্স আর রোগীরা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। ওর হাঁটার মধ্যে এক ধরনের দানবীয় শক্তি কাজ করছে। সাইম ওর পাশে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলো আরিয়ানের হাতে অহনার সেই রক্তমাখা রুমালটা শক্ত করে ধরা। আরিয়ান গাড়িতে উঠে বসলো। ওর চোখে এখন প্রতিশোধের বদলে এক অজানা মেয়ের সন্ধানের নেশা। সে জানে না এই মেয়েটাই হয়তো ওর জীবনের অন্ধকার মোড় ঘুরিয়ে দেবে। হাসপাতাল থেকে জেদ করে ফেরার পর আরিয়ানের শরীর আর চলছিল না। ওর সারা শরীর যন্ত্রণায় কাঁপছিল, কিন্তু মাথার ভেতর ঘুরছিল শুধু একটা লক্ষ্য, চৌধুরী পরিবারকে তাদের যোগ্য পাওনা বুঝিয়ে দেওয়া। আস্তানায় ফিরে সে সোজা ল্যাপটপ নিয়ে বসতে চাইল। ওর ব্যান্ডেজ থেকে তখনও রক্ত চুয়ে সাদা শার্টটা নষ্ট করে দিচ্ছে। সাইম বারবার কাছে আসছে, ওর চোখ মুখে আতঙ্ক। সে জানে আরিয়ান একবার কোনো জেদ ধরলে সেটা পাহাড়ের মতো অটল থাকে। ভাই, আপনি নিজের উপর জুলুম করবেন না। ডাক্তার খুব কড়া করে বলে দিয়েছেন বিশ্রামের কথা। আপনার শরীর থেকে অনেক রক্ত গেছে, আপনি যে কোনো সময় অজ্ঞান হয়ে যাবেন। প্লিজ ভাই, কাজটা আমাকে করতে দিন। সাইম, তুই বুঝবি না। ওরা আমাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু আমি ওদের জীবনটাই গুড়িয়ে দেব। আমার শরীরে রক্ত কমছে ঠিকই, কিন্তু জেদ বাড়ছে। তুই শুধু পাশে থাক, আমাকে আমার কাজটা করতে দে। কথা বলতে বলতেই আরিয়ানের মাথাটা ঘুরে গেল। সে হাত দিয়ে টেবিলটা ধরতে গিয়েও পারল না, সজোরে মেঝের ওপর পড়ে গেল। সাইম আর্তনাদ করে উঠে আরিয়ানকে ধরল। ডাক্তারকে জরুরি ভিত্তিতে ডাকা হলো। 2 দিন আরিয়ানকে প্রায় অচেতন অবস্থায় স্যালাইন দিয়ে রাখা হলো। সাইম দরজায় দাঁড়িয়ে পাহারা দিল, যাতে কোনোভাবে আরিয়ান বিছানা ছেড়ে না ওঠে। 2 দিন পর যখন আরিয়ানের জ্ঞান ফিরল, তখন ওর চোখ দুটো পাথরের মতো স্থির। সে শান্তভাবে উঠে দাঁড়ালো এবং আয়নার সামনে গিয়ে নিজের জখমটা দেখল। সাইম, আমার সাধারণ জামাকাপড়গুলো বের কর। আজ আমি কোনো গাড়ি নিয়ে বের হব না। আমি দেখতে চাই এই শহর আমাকে কীভাবে চেনে। আর সেই মেয়েটার খোঁজ কি পেয়েছিস যে আমাকে রক্ত দিয়েছিল? ভাই, আপনার কথা মতো আমরা খুঁজছি, কিন্তু তার নাম ছাড়া আর কোনো ক্লু নেই। তবে আমার মনে হয় তাকে খুব দ্রুতই খুঁজে পাবো। আপনি আর বাইরে না গেলেই ভালো হতো, শরীর এখন অনেক দুর্বল। আরিয়ান কোনো কথা শুনল না। সে একটা পুরনো ময়লাটে নীল শার্ট আর সস্তা জিন্স পরে রাস্তায় বেরিয়ে এলো। তাকে দেখে কেউ কল্পনা করতে পারবে না যে এই লোকটার এক ইশারায় শহরের বড় বড় সব ডিল হয়। আরিয়ান রাস্তার ধারের একটা সস্তা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিল। ঠিক তখনই
সেখানে একটা দামি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো তার সৎ ভাই আবির আর বড় ভাই শফিক। আরিয়ানকে ওই অবস্থায় দেখে তারা যেন হাতে চাঁদ পেল। আশেপাশের সাধারণ মানুষও জটলা পাকিয়ে দাঁড়িয়ে গেল। আরে দেখ আবির, আমাদের বাড়ি সেই কুলাঙ্গার না এটা? কিরে আরিয়ান, জেলের ভাত শেষ হয়ে গেছে নাকি? নাকি এখনো রাস্তায় ভিক্ষা করা শুরু করেছিস? তোর এই ছিঁড়ি দেখলে তো মনে হচ্ছে তুই কোনো বস্তি থেকে উঠে এসেছিস। ভাই, ওর মাথায় ব্যান্ডেজ দেখ। হয়তো কারো পকেট কাটতে গিয়ে ধরা খেয়ে গণপিটুনি খেয়েছে। লজ্জা লাগে তোর নাম বলতেও। আমাদের মতো অভিজাত পরিবারের ছেলে হয়ে তুই কিনা রাস্তার ট্রেনের পাশে চা খাচ্ছিস। তোর মা বেঁচে থাকলে হয়তো লজ্জায় গলায় দড়ি দিত। আরিয়ান চুপচাপ চায়ের কাপটা ধরে দাঁড়িয়ে রইল। সে চাইলে এক মুহূর্তে তার লোকজনকে ডেকে এদের মাটির সাথে মিশিয়ে দিতে পারত, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করল। তার চেহারায় কোনো ভয়ের চিহ্ন নেই, বরং এক ধরনের রহস্যময় নির্লিপ্ততা। শফিক আরিয়ানের নীরবতাকে দুর্বলতা ভেবে আরও কাছে এগিয়ে এলো এবং তার হাতে থাকা চায়ের কাপটাতে একটা থাপ্পড় মারল। গরম চা আরিয়ানের গায়ের ওপর পড়ে গেল। আরিয়ানের হাতের ক্ষতে টান লাগলো, কিন্তু সে একটু শব্দটিও করল না। কি হলো? বড় বড় কথা বলতিস সেদিন, আজ কথা বের হচ্ছে না কেন? তোকে তো মনে হচ্ছে একটা জ্যান্ত মরা মানুষ। এই যে দেখ, এটা আমার নতুন কেনা দামি ঘড়ি। তুই জীবনেও এর দাম রোজগার করতে পারবি না। যা এখান থেকে বিদেয় হ, আমাদের চোখের সামনে থেকে দূর হ। দিন সবার সমান যায় না শফিক ভাই। আজ আপনারা হাসছেন, হাসুন। আমি শুধু মেঘ সরে যাওয়ার অপেক্ষায় আছি। আমি কে সেটা আপনাদের জানার দরকার নেই। শুধু এটা মনে রাখবেন, অন্ধকার সবসময় লুকিয়ে থাকতে পছন্দ করে। আবুল তাবুল বকা বন্ধ কর। এই ধর 500 টাকা, গিয়ে ভালো কোনো সেলুনে চুল কাটাস আর কাপড়গুলো ধুয়ে নিস। তোকে দেখলে আমাদের বমি আসছে। ছি, চল ভাই, এর ছায়া মারালেও পাপ হবে। আবির আরিয়ানের মুখে 500 টাকার একটা নোট ছড়ে দিয়ে গাড়িতে উঠে বসলো। নোটটা আরিয়ানের পায়ের কাছে ধুলোয় পড়ে রইল। রাস্তার মানুষগুলো আরিয়ানকে নিয়ে ফিসফাস করছিল, কেউ কেউ বিদ্রূপের হাসি হাসছিল। আরিয়ান শান্তভাবে নিচু হয়ে নোটটা তুলে নিল। সায়েম দূর থেকে এই দৃশ্য দেখে রাগে কাঁপছিল। সে গাড়ি নিয়ে কাছে আসার চেষ্টা করলে আরিয়ান তাকে হাত দিয়ে ইশারা করলো দূরে থাকতে। আরিয়ান ধীর পায়ে ফুটপাত দিয়ে হাঁটতে শুরু করলো। তার ঠোঁটের কোণে একটা বিষাক্ত হাসি ফুটে উঠল। সায়েম, টাকাটা পকেটে রাখ। এই 500 টাকা ওদের জীবন থেকে 1000 কোটি টাকা কেড়ে নেবে। ওদের মনে হয়েছে আমি দুর্বল, ওদের মনে হয়েছে আমি অসহায়। খুব ভালো। শিকদার যখন ভাবে সে নিরাপদ, তখনই শিকারী আসল কামড় দেয়। কাল থেকে চৌধুরী গ্রুপের সব কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়। ওদের অস্তিত্ব যেন এই শহর থেকে মুছে যায়। আর সেই মেয়েটা অহনা, তাকে খুঁজে বের করা আমার এখন প্রথম কাজ। আরিয়ান যখন তার গোপন আস্তানায় ফিরে এলো, তখন তার চোখে মুখের শান্তভাবটা পাল্টে এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের গায়ের সেই চা মাখা ময়লা শার্টটা খুলে ছুঁড়ে ফেলল। সায়েম পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করছে পরবর্তী নির্দেশের জন্য। আরিয়ান আলমারি থেকে একটা দামি কালো শার্ট বের করে পরতে পরতে সায়েমের দিকে তাকালো। সায়েম, শহরের সবচেয়ে বড় যে নিলামটা কাল হওয়ার কথা ছিল, সেটার খবর কি? চৌধুরী সাহেব কি সেখানে তার শেষ সহায় সম্বলটুকু বাজি ধরেছেন? জি ভাই, চৌধুরী সাহেব তার প্রত্যেক কাপড়ের মিল আর এই ভিলাটা বন্ধক রেখে শেষবারের মতো একটা বড় প্রজেক্টে ইনভেস্ট করার চেষ্টা করছেন। তিনি ভাবছেন এই নিলামে জিততে তিনি আবার ঘুরে দাঁড়াবেন। তিনি জানেন না যে এই নিলামের পেছনে আসল খেলোয়াড় আপনি। ভালো। আমি চাই কাল তিনি যখন সর্বস্ব হারাবেন, তখন যেন পুরো শহর সেটা দেখে। আমার অপমানের শোধ আমি নিচ্ছি না সায়েম। আমি শুধু তাদের সেই নরকটা দেখাচ্ছি, যেখানে তারা আমাকে একসময় ঠেলে দিয়েছিল। পরদিন সকালে শহরের বিশাল কনভেনশন সেন্টারে নিলাম শুরু হলো। চৌধুরী সাহেব তার বড় ছেলে শফিক আর আবিরকে নিয়ে সামনের সারিতে বসে আছেন। তাদের মুখে এখনো সেই অহংকারের ছাপ। তারা ভাবছে এই শহরে তাদের টেক্কা দেওয়ার মতো কেউ নেই। নিলামের ডাক যখন কয়েকশো কোটি ছাড়িয়ে গেল, তখন চৌধুরী সাহেব আত্মবিশ্বাসের সাথে শেষ বিট করলেন। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে একজন গম্ভীর কণ্ঠে আরও বড় একটা অঙ্ক ঘোষণা করল। পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল। সবার নজর গেল পেছনের দরজার দিকে, কিন্তু আরিয়ান সেখানে নেই। সেখানে দাঁড়িয়ে আছে একজন উকিল। মিস্টার চৌধুরী, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে
আপনি এই নিলামে অংশগ্রহণ করার যোগ্যতা হারিয়েছেন, কারণ গত 1 ঘন্টায় আপনার সব সম্পত্তি, এমনকি আপনার পরনের এই স্যুটের মালিকানাও আমাদের ক্লায়েন্টের হয়ে গেছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে। কি আবল তাবল বকছেন? আমরা চৌধুরী গ্রুপ, আমাদের কেনা যাবে না। কে আপনার এই ক্লায়েন্ট? কার এত বড় সাহস? ঠিক সেই সময় উকিল সাহেব একটা ফাইল এগিয়ে দিলেন। ফাইলে লেখা মালিকের নাম দেখে চৌধুরী সাহেবের হাত কাঁপতে লাগলো। কিন্তু গল্পের মোড়টা এখানে ঘুরল না। মোড় ঘুরল তখনই যখন হলের বড় স্ক্রিনে হঠাৎ একটা লাইভ ভিডিও ফুটেজ বেজে উঠল। সবাই স্ক্রিনের দিকে তাকালো। ভিডিওতে দেখা যাচ্ছে একটা পুরনো ভাঙাচোরা হাসপাতাল বেড, যেখানে একজন মধ্যবয়সী মহিলা অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়ে আছেন। চৌধুরী সাহেব, ভিডিওটা ভালো করে দেখুন। চিনতে পারছেন এই মহিলাটাকে? ইনি আমার মা, যার সম্পর্কে আপনারা পুরুষ শহরকে বলেছিলেন যে তিনি অন্য কারোর সাথে পালিয়ে গিয়ে মারা গেছেন। কিন্তু সত্যটা হলো আপনি তাকে 20 বছর ধরে একটা আন্ডারগ্রাউন্ড মানসিক হাসপাতালে বন্দি করে রেখেছিলেন, যাতে আপনার সম্পত্তির ভাগ তাকে দিতে না হয়। পুরো হলরুমে গুঞ্জন শুরু হয়ে গেল। চৌধুরী সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। শফিক আর আবির একে অপরের দিকে তাকাচ্ছে। আরিয়ান তখন পর্দার আড়াল থেকে ধীর পায়ে সামনে এলো। তার পরনে আজ সেই দামি স্যুট, চোখে হিমশীতল ঘৃণা। কিন্তু আরিয়ানের পরিকল্পনা ছিল কেবল সম্পত্তি কেড়ে নেওয়া। সে জানতো না যে ভবিতব্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। আপনারা ভেবেছিলেন আমি আপনাদের রাস্তা মাপাবো? না, আমি আপনাদের জেল খাটাবো আমার মায়ের জীবনের 20 বছর নষ্ট করার অপরাধে। স্যাম, পুলিশকে ভেতরে ডাক। কিন্তু পুলিশ ভেতরে ঢোকার আগেই হলের পেছনের দরজা দিয়ে একজন মেয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো। মিতা আর কেউ নয়, অহনা। তার চোখে জল, হাতে একটা পুরনো ডায়েরি। সে আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আরিয়ান অবাক হয়ে অহনার দিকে তাকালো। যে মেয়েটিকে সে হন্য হয়ে খুঁজছিল, সে আজ নিজেই এখানে হাজির। আরিয়ান সাহেব, থামুন। আপনি যাকে নিজের মা ভেবে উদ্ধার করার চেষ্টা করছেন, তিনি আপনার আসল মা না। এই ডায়েরিটা দেখুন। আমার মা মৃত্যুর আগে এটা আমাকে দিয়ে গেছেন। আমার মা ছিলেন এই চৌধুরী ভিলার প্রধান সেবিকা। তিনি লিখে গেছেন, চৌধুরী সাহেবের প্রথম স্ত্রী অর্থাৎ আপনার মা আসলে আপনার জন্মের সময় মারা গিয়েছেন। আর যে মহিলাকে আপনি আজ বাঁচিয়েছেন, তিনি চৌধুরী সাহেবের আপন ছোট বোন, যাকে সম্পত্তির লোভে পাগল সাজিয়ে রাখা হয়েছিল। আর আপনার আসল পরিচয়, আপনার বাবা এই চৌধুরী সাহেব নন। পুরো হলরুম যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আরিয়ানের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। চৌধুরী সাহেব অট্ট হাসি দিয়ে উঠলেন। সায়েম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান, যে আজ পর্যন্ত নিজেকে এই বংশের অবহেলিত ছেলে ভেবে প্রতিশোধের নেশায় মত্ত ছিল, সে আজ জানল তার পুরো অস্তিত্বই একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে। অহনা, তুমি এসব কি বলছো? এসব মিথ্যা। আমি চৌধুরী বাড়ির সন্তান বলি তো তারা আমাকে ঘৃণা করতো। না আরিয়ান, তারা আপনাকে ঘৃণা করত, কারণ আপনি ছিলেন এই বংশের আসল উত্তরাধিকারী অন্য এক সম্পর্কের মাধ্যমে, যা চৌধুরী সাহেব ধামাচাপা দিতে চেয়েছিলেন। এই ডায়েরিতে সব লেখা আছে। আপনি চৌধুরী সাহেবের ভাইয়ের সন্তান, যাকে তিনি মেরে ফেলেছিলেন। আরিয়ানের পৃথিবীটা এক নিমিষেই ওলটপালট হয়ে গেল। যে প্রতিশোধের আগুনে সে এতদিন জ্বলছিল, সে আগুন এখন তাকেই পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। সে বুঝতে পারল, সে যাকে ধ্বংস করতে চেয়েছিল সে তার বাবা নয়, বরং তার বাবার খুনি। গল্পের এই আকস্মিক মোড় আরিয়ানকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিল, যেখানে সে আর গডফাদার নয়, বরং এক পরিচয়হীন পথিক। হলরুমের নিস্তব্ধতা ভেঙে অহনার প্রতিটি শব্দ আরিয়ানের কানে তপ্ত সীসার মতো বিচ্ছিল। চৌধুরী সাহেবের কুটিল হাসিতে মেকি আভিজাত্য ধুয়ে মুছে গিয়ে এখন এক নৃশংস খুনের চেহারা ফুটে উঠেছে। তো জেনেই গেলি সব? হ্যাঁ আরিয়ান, তুই যাকে বাবা ভেবে সারা জীবন ঘৃণা করেছিস, সে তো তোর ছায়াও হওয়ার যোগ্য ছিল না। তোর আসল বাবা ছিল আমার বড় ভাই, এই সম্পত্তির প্রকৃত মালিক। সে বড় বেশি আদর্শবাদী ছিল রে, বড় বেশি নীতি কথা বলতো, তাই তাকে চিরদিনের জন্য চুপ করে দিতে হয়েছিল। আর তুই তো ছিলি আমার কলার কাটা। তোকে মারতে পারিনি, কারণ তোর বাবার উইলে লেখা ছিল তুই বেঁচে না থাকলে সব সম্পত্তি চ্যারিটিতে চলে যাবে। তাই তোকে তিলে তিলে মেরেছি, অবহেলা করেছি,
চোর বানিয়েছি, কিন্তু আজ আর কোনো উইল নেই, কোনো বাধা নেই। শফিক, আবির, কি দেখছিস? আজ এই হলরুম থেকে আরিয়ান যেন চ্যান্ত বের হতে না পারে, ওর লাশ যেন কুকুরেও খুঁজে না পায়। বাবা, তুমি একদম চিন্তা করো না, এই জানোয়ারটাকে আজ আমি নিজ হাতে টুকরো টুকরো করবো। অনেক বড় বড় কথা বলছিলে না আরিয়ান, আমাদের সম্পত্তি দখল করবি। আজ দেখ তোর কলেজে আমি চিরে বের করি কিনা। ওই যে তোর তথাকথিত গপরদারগিরি, ওটা আজ তোর কবরে নিয়ে যাবি। তোরা কে কোথায় আছিস? বেরিয়ে আয়, শেষ করে দে এই কুলাঙ্গারকে। আর ওই মেয়েটাকেও ছাড়বি না? ওই মেয়েটাই তো সব রহস্য ফাঁস করেছে। ওকেও আজ আরিয়ানের সাথে কবরে পাঠাতে হবে। আরিয়ান, তোর সেই ইচ্ছা কি রে? মরে যাওয়ার আগে একবার আমাদের পা ধরে মাফ চাইবি। চাইলে চাইতে পারিস, হয়তো দয়া করে এক গুলিতেই তোকে মুক্তি দিব, না হলে তোকে পচিয়ে মারবো আমি। সায়েম, তুই শুনেছিস এরা কি বলছে? এরা ভাবছে কেউ একটা রাস্তার গুন্ডা আর খেলনা পিস্তল নিয়ে আরিয়ানকে থামিয়ে দেবে। সায়েম, আজ আমার হাতের বাঁধন ছুটে গেছে। আজ আমি কোনো নিয়ম মানব না, কোনো মায়া করব না। শোন চৌধুরী সাহেব, 20 বছর ধরে তুমি আমার বাবার রক্তের কেনা অন্য খেয়েছো। আজ সেই রক্তের ঋণ শোধ করার সময় এসেছে। আমার মা নেই, বাবা নেই, পরিচয় নেই। তোর দেওয়া এই শূন্যতাই আজ আমার সবচেয়ে বড় শক্তি। আজ তোকে এমন মৃত্যু দিব যা তোর 7 পুরুষ মনে রাখবে। সায়েম, আজ এই হল রুমের দরজা বন্ধ করে দে। এখান থেকে একটা মাছও যেন বাইরে না যেতে পারে। ভাই, আপনার কোনো নির্দেশ লাগবে না। আমি শুধু আপনার একটা চোখের ইশারার অপেক্ষা ছিলাম। 17 বছর আপনার ছায়ার মতো আছি। আপনার অপমান আমি নিজের অপমান মনে করেছি। আজ এই হারামিগুলোকে কুকুর বেয়ালের মতো মার। ওই শফিক আর আবিরকে আমি নিজে জবাই করবো। ভাই, আপনি শুধু মাঝখানে দাঁড়া, দেখুন আপনার ছোটবেলার প্রতিটা চোখের জলের হিসাব আমরা কিভাবে নিই। কেউ আসবে না আপনাকে বাঁচাতে, কারণ এই এলাকার সব নেটওয়ার্ক আমি জ্যাম করে দিয়েছি। আরিয়ান সাহেব, আল্লাহর দোহাই লাগে থামুন। আপনি এদের মতো জানোয়ার হবেন না। আমি আপনাকে ঘৃণা করতে শিখিনি, আমি আপনাকে একজন লড়াই করা মানুষ হিসেবে চিনি। আপনি যদি আজ এদের রক্তে হাত রাঙান, তবে আপনার আর এদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আরিয়ান সাহেব, আমার দিকে তাকান। ওই শয়তানটার কথায় উত্তেজিত হবেন না। আপনি আইনের আশ্রয় নিন। ডায়েরিটা আমার কাছে আছে, সব প্রমাণ আছে। এদের ফাঁসি হবে। আপনি কেন নিজের জীবনটা নষ্ট করবেন? আপনি তো এখন মুক্ত। আপনার বাবার আসল পরিচয় আপনি জানেন। এখন কেন আবার ওই নরকে ডুব দিচ্ছেন? চুপ করো মেয়ে, অনেক নীতি কথা শুনিয়েছিস। আরিয়ান, তুই কি ভাবছিস এই মেয়েটার কথা শুনে তুই বেঁচে যাবি? তোরা সবাই আজ মরবি। অ্যাটাক, মার সবগুলোকে। চৌধুরী সাহেবের আদেশের সাথে সাথেই হলরুমে এক ভয়াবহ যুদ্ধ শুরু হলো। আরিয়ান আহত শরীর নিয়েও বাঘের মতো গর্জে উঠল। সায়েম, ওনাকে গার্ড কর, ওর গায়ে যেন একটা আসরও না লাগে। আর চৌধুরী সাহেব, তুই তাকিয়ে দেখ তোর পোশাক কুত্তাদের কি হাল করি। শফিক, তুই না খুব বিরক্ত দেখাচ্ছিলি? আয় সামনে আয়। তোর এই হাত দিয়ে না তুই সেদিন আমাকে চড় মেরেছিলি, আজ এই হাত ছেড়ে আমি শরীর থেকে আলাদা করব। তোর আভিজাত্যের ছাবিকারি তো আজ আমার পায়ে পিষ্ট হচ্ছে। দেখ আবির, তোর এই বিএমডাব্লিউর চাবি না আমাকে দেখিয়েছিলি? আজ তোর রক্ত দিয়ে আমি এই মেজের উপর তোর এই দামি স্যুটের রং পাল্টে দেব। বাবা, বাঁচাও আমাকে, ও আমার হাত ভেঙে দিচ্ছে। ও মানুষ না বাবা, ও শয়তান, আমার হাড়গুলো গুঁড়ো করে দিচ্ছে। উফ, আমাকে ছেড়ে দে আরিয়ান, আমাকে মাফ করে দে। আমি তো শুধু বাবার কথা শুনেছিলাম, আমি কিছু জানি না। মাফ? মাফ কি তুই আমাকে সেদিন করেছিলি যখন আমি ক্ষুধার্ত অবস্থায় তোর কাছে এক টুকরো রুটি চেয়েছিলাম? মাফ কি তুই সেদিন করেছিলি যখন তুই আমার পড়ালেখা বন্ধ করে দিয়ে আমাকে আস্তা বলে পাঠিয়েছিলি? না শফিক, আরিয়ান আজ মাফ করতে আসেনি, আজ সে শুধু নিতে এসেছে। সায়েম, আবিরকে ছাড়বে না। ওর এই অহংকারের চোখ দুটো উপড়ে ফেল। ওর চোখ যেন আর কোনোদিনও কাউকে তাচ্ছল্য করতে না পারে। একদম ঠিক বলেছেন ভাই। এই না আবির, এটা তো সেই দামি মদের বদলা, এটা তো সেই অভিজাত্যের বদলা। তুই না আমাদের ভাইকে রাস্তা মাপাতে চেয়েছিলি, আজ তোকে আমি নরকের রাস্তা মাপাবো। তোদের মতো অমানুষগুলো পৃথিবীর কলঙ্ক। ভাই, চৌধুরী সাহেব পালানোর চেষ্টা করছে, পেছনে গেট দিয়েও বের হইতে চাইছে। পালানো? চৌধুরী সাহেব, আরিয়ান যেখানে থাকে সেখান থেকে পালানোর কোনো গলি নেই। এই যে দেখ, তোর এই বিশাল ভিলা, তোর এই দম্ভ সব আজ আমার পায়ের নিচে। তুই আমার বাবাকে অন্ধকারে মেরেছিলি, কিন্তু আমি তোকে দিনের আলোয় মারব। সবাই দেখুক এক অবহেলিত ছেলের হাতে কিভাবে এক ধাম্বিক সাম্রাজ্যের পতন হয়। না, তুমি চোখ বন্ধ করো। এই দৃশ্য তোমার জন্য না, আজ আমি শুধু আমার বাবার আত্মার শান্তি দেব।
আরিয়ান যখন মিস্টার চৌধুরীর টুটি চেপে ধরল তখন বাইরে পুলিশের সাইরেন বাজতে শুরু করেছে। চারদিকে রক্ত আর ভাঙা কাচের স্তূপ। সাইম আর আরিয়ানের দেহরক্ষীরা পুরো হলরুম দখল করে নিয়েছে। হলরুমের সেই ঝলমলে পরিবেশ এখন যেন এক ধ্বংসস্তূপ। চারদিকে কাচের টুকরো আর লণ্ডভণ্ড আসবাবপত্র পড়ে আছে। আরিয়ান একটা সোফায় হেলান দিয়ে বসে আছে। তার চোখে মুখে কোনো ক্লান্তি নেই, বরং এক ধরনের পাথরের জেদ কাজ করছে। মিস্টার চৌধুরী মেঝের ওপর হাঁটু গেড়ে বসে হাঁপাচ্ছেন। তার সেই দামি পাঞ্জাবি এখন ধুলোবালি আর ঘামে মাখামাখি। এক কোণে রেহানা বেগম আর আবির ভয়ে থরথর করে কাঁপছেন। সায়েম তার অস্ত্র হাতে দরজার কাছে দাঁড়িয়ে আছে, যেন জমদূত। আরিয়ান শান্তভাবে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। ধোঁয়াটা মিস্টার চৌধুরীর মুখের উপর ছেড়ে দিয়ে কথা শুরু করলো। চৌধুরী সাহেব, আপনার হাঁপানি উঠছে নাকি? এত ভয় পাওয়ার তো কিছু নেই। আমরা তো শুধু আপনার ফেলে আসা অতীতটা আপনার সামনে এনে দাঁড় করিয়েছি। চৌধুরী সাহেব, এবার আপনাকে আমি তিলে তিলে শেষ করব, ঠিক যেভাবে আপনি আমার মা বাবাকে শেষ করেছিলেন। আপনি ভেবেছিলেন অন্ধকার কবরে সব সত্য রাখা পড়া যাবে। না চৌধুরী সাহেব, আল্লাহ তাআলা সব দেখেন। 20 বছর পর আজ সেই বিচার শুরু হয়েছে। আপনি আমার বাবার জানাজাটাও ঠিকমতো হতে দেননি। আমার মায়ের শেষ ইচ্ছেগুলোও আপনি পদদলিত করেছেন। আজ থেকে আপনার প্রতিটি নিঃশ্বাস হবে আমার দয়ায়। আপনি মরতে চাইলেও আমি আপনাকে মরতে দেব না, কারণ মৃত্যু তো খুব সহজ শাস্তি। আমি চাই আপনি এই দুনিয়াতেই জাহান্নামের আযাব ভোগ করুন। ভাই, আপনি শুধু একবার হুকুম দেন, এই লোকটাকে আমি এই মুহূর্তেই টেনে হিচড়ে রাস্তায় নামাবো। যে সম্পত্তির গরমে আমাদের ভাইকে কুকুরের মতো তাড়িয়েছিল, সেই সম্পত্তি তো এখন কাগজের টুকরো ছাড়া আর কিচ্ছু না। চৌধুরী সাহেব, আপনার ওই বড় বড় কথা এখন কোথায় গেল? এখন কেন ইঁদুরের মতো গর্তে ঢোকার চেষ্টা করছেন? আরিয়ান সোফা থেকে উঠে ধীর পায়ে রেহানা বেগমের দিকে এগিয়ে গেল। তাকে এগিয়ে আসতে দেখে রেহানা বেগম চিৎকার করে কেঁদে উঠলেন। তিনি আরিয়ানের পা ধরতে চাইলেন, কিন্তু আরিয়ান ঘৃণায় পা সরিয়ে নিল। তার চোখের দৃষ্টি এতটাই ধারালো যে রেহানা বেগম মাথা তুলে তাকানোর সাহস পাচ্ছিলেন না। আরিয়ান বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি তোকে নিজের পেটের ছেলের মতো দেখতাম। আমাকে দয়া কর বাবা, তোর আবির ভাইকেও মাফ করে দে। আমরা এই সব সম্পত্তি তোকে দিয়ে এক্ষুনি চলে যাব। আমাদের শুধু জানের ভিক্ষে দে। চুপ করুন রেহানা বেগম, নিজের মুখে অন্তত মা বা বাবা শব্দটা আনবেন না। আপনার মতো মহিলা মা হওয়ার যোগ্য না। আমাকে চুল সাজিয়ে যখন এক কাপড়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তখন তো আমি খুব কেঁদেছিলাম। পা ধরে হাত জোর করে বলেছিলাম যে আমি চুরি করিনি। তখন তো আপনার মনে একটু দয়ামায়া হয়নি? আমি তখন ভেবেছিলাম যে হয়তোবা আপনি আমাকে দেখতে পারেন না, কারণ আপনি আমার সৎ মা, তাই হয়তো আমাকে অবহেলা করছেন। ভেবেছিলাম হয়তো সৎ মা বলি আপনার মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই। কিন্তু আজ জানলাম আপনি তো আমার কোনো মাই না। আপনি তো একদল খুনি আর চোরদের সাথে হাত মিলিয়ে আমার জীবনটা ধ্বংস করতে চেয়েছিলেন। নিজের ছেলেকে রাজপুত্র বানানোর জন্য আপনি আরেকটা বাচ্চার জীবন নরক বানিয়ে দিয়েছেন। আজ আপনার কান্না দেখে আমার হাসি পাচ্ছে। না আরিয়ান, আমি পরিস্থিতির শিকার ছিলাম। তোর বাবা আমাকে বাধ্য করেছিল। বিশ্বাস কর, আমি তোকে মারতে চাইনি। মিথ্যা কথা বলবেন না। যেদিন আমি জ্বরে কাঁপছিলাম সেদিন আপনি আমাকে এক ফোঁটা জলও দেননি। বলেছিলেন আপদ যত তাড়াতাড়ি বিদায় হয় ততই মঙ্গল। আজ সেই আপদই আপনার সামনে পাহাড় হয়ে দাঁড়িয়েছে। চৌধুরী সাহেব, আপনার ওই শফিক আর আবির দুজনকে আমি এমন জায়গায় পাঠাবো যেখান থেকে ফিরে আসা অসম্ভব। আপনাদের পুরা বংশের নাম এই শহর থেকে মুছে যাবে। আপনারা যে আভিজাত্যের ধ্বংস করতেন, কাল থেকে এই শহরের মানুষ আপনাদের উপর থুতু দেবে। ভাই, সময় নষ্ট করার দরকার নেই। সব পেপারস রেডি, এদের দিয়ে সাইন করিয়ে নিন। তারপর এদের রাস্তার ধুলোর মতো ঝেঁটে বিদায় করব। সায়েম এগিয়ে এসে মিস্টার চৌধুরীর সামনে ফাইলটা রাখলো। মিস্টার চৌধুরী কাঁপা কাঁপা হাতে কলমটা ধরলেন। তার 20 বছর সাজানো সেই বাগান আজ তার নিজের চোখের সামনে পুরো ছাই হয়ে যাচ্ছে। আরিয়ান সাহেব, আল্লাহর দোহাই লাগে, আপনি নিজেকে সামলান। আপনি এদের মতো জানোয়ার হবেন না। আপনার মনে যে কষ্ট আছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এদের সাথে এদের মতো ব্যবহার করলে আপনার আর এদের মধ্যে কোনো তফাৎ থাকবে না। আপনি এদের আইনের হাতে তুলে দিন, এদের বিচার আদালত করবে। আপনি নিজের হাত রক্তে মাখাবেন না। আরিয়ান সাহেব, আপনার মা কি চাইতেন আপনি একজন খুনি হয়ে যান? না, তুমি এসব শয়তানের রূপ চেনো না। এদের যদি আজ আমি ছেড়ে দিই,
এরা কাল আবারও কারো জীবন ধ্বংস করবে। আমি এদের মারছি না না, আমি শুধু এদের পাওনাটা মিটিয়ে দিচ্ছি। চৌধুরী সাহেব, স্থানে তাড়াতাড়ি করুন। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনার মেজো ছেলের জবান চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। মিস্টার চৌধুরী অঝরে কাঁদতে কাঁদতে দলিলে সই করে দিলেন। আরিয়ান ফাইলটা হাতে নিয়ে এক পলক দেখল, তারপর সেটা সায়েমের হাতে দিল। আরিয়ানের মুখে এখন এক বিজয়ীর হাসি, কিন্তু সেই হাসিতে কোনো সুখ নেই। বাড়িটা আজ তার হয়ে গেছে, যে বাড়ি থেকে তাকে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল। সে যখন হলরুম থেকে বেরিয়ে যাচ্ছে, তখন পেছনে শুধু কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। ভোরের আজান শোনা যাচ্ছে দূর থেকে। আরিয়ান আকাশের দিকে তাকিয়ে বড় একটা শ্বাস নিল। আজ থেকে এক নতুন আরিয়ানের জন্ম হলো, যে আর অবহেলিত নয়। ভোরের আলো তখন চৌধুরী ভিলার প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। যে বাড়িতে একসময় আরিয়ানের জন্য কোনো জায়গা ছিল না, আজ সেই বাড়ির মালিকানা তার হাতে। আরিয়ান ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে, হাতে অহনার দেওয়া সেই পুরনো ডায়েরিটা। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু তাতে লেখা প্রতিটি বর্ণ আজ এক এক করে আরিয়ানের জীবনের অন্ধকার রহস্যর সমাধান দিচ্ছে। মিস্টার চৌধুরী আর রেহানা বেগমকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই বিশাল অট্টালিকায় শুধু আরিয়ান, সাইম আর অহনা। সায়েম, তুই কি কখনো ভেবেছিলি যে আমি যাকে বাবা বলে সারা জীবন ঘৃণা করেছি, সে আমার বাবাই না? আমি 20 বছর ধরে যে বিষটা নিজের ভেতরে বয়ে নিয়ে বেড়েছিলাম, তার পুরোটাই ছিল একটা সাজানো নাটক। ডায়েরিটা পড়ে দেখ সায়েম, এখানে লেখা আছে আমার বাবা ছিলেন চৌধুরী সাহেবের আপন বড় ভাই আমান চৌধুরী। তিনি ছিলেন এই পুরো ব্যবসার প্রধান কর্ণধার। ভাই, আমি অবাক হচ্ছি এটা ভেবে যে মানুষ কতটা নীচ হতে পারে। নিজের আপন ভাইকে সরিয়ে দিয়ে তার ছেলেকে চোর সাজিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া, এটা তো শুধু শয়তানের পক্ষেই সম্ভব। ভাই, আপনার বাবার সাথে ঠিক কি হয়েছিল? ডায়েরির লেখা অনুযায়ী আমার বাবার উপর এক ভয়াবহ হামলা হয়েছিল যখন আমার বয়স ছিল মাত্র 5 বছর। চৌধুরী সাহেব তখন সম্পত্তির লোভে আমার বাবাকে গুম করে ফেলেন। আর আমার মা যিনি ছিলেন এক অভিজাত পরিবারের মেয়ে, তাকে ইঞ্জেকশন দিয়ে পাগল সাজিয়ে এক অন্ধকার হাসপাতালে বন্দি করে রাখা হয়েছিল। আর আমাকে রাখা হয়েছিল এই বাড়িতেই, শুধু ভূত হিসাবে, যাতে আমি কোনোদিন নিজের অধিকার দাবি করতে না পারি। চৌধুরী সাহেব জানতেন আমি যদি এই বাড়িতে চোখের সামনে থাকি, তবে আমি কোনোদিনও বাইরে কারোর সাথে যোগাযোগ করে সত্যটা জানাতে পারবো না। আরিয়ান সাহেব, এই ডায়েরির শেষ পাতায় একটা বিশেষ ঠিকানা লেখা আছে। আপনার মা কোনো হাসপাতালে মারা যাননি। এই ডায়েরিটা যে নার্স লিখেছিলেন, তিনি শেষ মুহূর্তে আপনার মাকে এক গোপন জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছিলেন। আপনার মা এখনও বেঁচে থাকতে পারেন। তিনি জানতেন একদিন আপনি আপনার শিকড় খুঁজে ফিরবেন, তাই তিনি এই নার্সের কাছে আপনার বাবার কিছু অরিজিনাল পেপারস রেখে গেছেন। বেঁচে আছেন? আমার মা এখনো বেঁচে আছেন? না, তুই কি বুঝতে পারছিস স্যাম, আমি অনাথ নই। যে ছেলেটাকে এতদিন সবাই জারজ বা হলক্ষণে বলে গালি দিত, তার পেছনে এক বিশাল বড় সম্মানের পরিচয় আছে। স্যাম, এখনই গাড়ি বের কর, আমি ওই ঠিকানায় যাব। আমার মা যদি এক মুহূর্তের জন্য আমাকে চিনতে পারেন, তবে আমার এই 20 বছরের সব অপমান আমি ভুলে যাব। ভাই, গাড়ি রেডি আছে, কিন্তু আপনার শরীর এখন অনেক দুর্বল, একটু বিশ্রাম নিয়ে গেলে হয় না? না স্যাম, বিশ্রাম করার সময় অনেক পাবো। আজ আমি আমার পরিচয় পূর্ণ করতে চাই। চৌধুরী সাহেবকে আমি পুলিশে দিয়েছি ঠিকই, কিন্তু আমার আসল জয় হবে সেদিন, যেদিন আমি আমার মায়ের কোলে মাথা রাখতে পারবো। না, তুমি চলো আমাদের সাথে। তোমার সাহায্য ছাড়া আমি কোনোদিন এই সত্যের মুখোমুখি হতে পারতাম না। তুমি আমাকে অন্ধকার থেকে আলোতে টেনে এনেছো। আরিয়ান গাড়ি নিয়ে শহরের এক নিস্তব্ধ উপপ্রান্তে পৌঁছে গেল। একটা পুরনো একতলা বাড়ি, যার চারপাশে ঘন বাগান। দরজার সামনে দাঁড়িয়ে আরিয়ানের বুকটা কাঁপছিল। সে যে গডফাদার হিসেবে পুরো শহর শাসন করে, আজ সে এক ছোট্ট বালকের মতো ব্যাকুল। সে কলিং বেল টিপতেই একজন বয়স্ক মহিলা দরজা খুললেন। কাকে চাই বাবা? আমি আমান চৌধুরীর ছেলে। আমার মায়ের নাম সুরেয়া বেগম। তিনি কি এখানে আছেন? মহিলাটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি আরিয়ানকে ভেতরে নিয়ে গেলেন। ঘরের কোণে একটা খাটে একজন দুর্বল মহিলা শুয়ে আছেন, যার চোখে শূন্যতা। আরিয়ান ধীর পায়ে তার সামনে গিয়ে বসল। মহিলার হাতটা নিজের হাতে নিতেই আরিয়ানের মনে হলো সে এক জনমের ক্লান্তি ঝেড়ে ফেলেছে। আম্মু, আমি আপনার সেই আরিয়ান। আপনি চিনতে পারছেন আমাকে? আপনার জন্য
আমি ফিরে এসেছি আম্মু। আর কেউ আপনাকে ভয় দেখাবে না, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। সুরাইয়া বেগম ফ্যাল করে আরিয়ানের দিকে তাকালেন। অনেকক্ষণ পর তার ঠোঁটে একটা ক্ষীণ হাসি দেখা দিল। তিনি কাঁপা কাঁপা গলায় আরিয়ানের মাথায় হাত রাখলেন। আরিয়ানের জীবনের সব রহস্যের সমাধান আজ হয়ে গেল। সে এখন আর ছায়ার সম্রাট নয়, সে এখন এক মমতাময়ী মায়ের ফিরে আসা সন্তান। সায়েম আর অহনা বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তাদের চোখেও জল। আরিয়ানের একাকিত্বের অবসান হলো আজ। শহরের বুক চিরে আরিয়ানের কালো গাড়ির কনভয় যখন এগিয়ে যাচ্ছিল, তখন দুই ধারের মানুষ উৎসুক হয়ে তাকিয়েছিল। যে আরিয়ানকে কয়েকদিন আগে মানুষ ভবঘুরে ভেবে তুচ্ছতাচ্ছিল্য করত, আজ তাকে ঘিরে হাজারো বডিগার্ডের নিরাপত্তা। আরিয়ান তার মা সুরাইয়া বেগমকে নিয়ে চৌধুরী ভিলা নয়, বরং নিজের কেনা এক বিশাল আলিশান বাংলোতে এসে থামল। বাংলোর গেটে সায়েম দাঁড়িয়েছিল সবার আগে। আরিয়ান গাড়ি থেকে নেমে অত্যন্ত আদরের সাথে তার মায়ের হাত ধরে ভেতরের দিকে এলো। আম্মু, এই বাড়িটা আজ থেকে আপনার। কেউ আপনাকে আর অন্ধকার ঘরে বন্দি করে রাখার দুঃসাহস করবে না। এই শহরের মানুষগুলো আমাদের সাথে যে অন্যায় করেছে তার হিসাব আমি কড়াই গন্ডায় বুঝে নিচ্ছি। আপনি শুধু এখন মন খুলে শ্বাস নিন। খোকা, এত জৌলুস দিয়ে আমি কি করব বাবা? তুই যে ফিরে এসেছিস, আমার কোল জুড়ে আছিস, এইটাই আমার জন্য আল্লাহর সব থেকে বড় নিয়ামত। কিন্তু তোর চোখে এই ভয়ঙ্কর জেদ কেন বাবা? মানুষ তো প্রতিশোধ নিলে শান্তি পায় না। আম্মু, এই দুনিয়াটা এখন আর আগের মতো নেই। এখানে নরম মাটির মানুষ হলে সবাই থেকে খুঁড়ে খায়। আমি যদি এই কঠিন রূপ না ধরতাম, তবে ওই মানুষগুলো আবার আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিত। আপনি শুধু আপনার এই ছেলের জন্য দোয়া করবেন। সায়েম, আম্মুর জন্য দেশের সেরা ডাক্তার ডাকো। ওনার শরীরে যেন বিন্দুমাত্র কোনো কষ্ট না থাকে। একটু এদিক সেদিক হলে কিন্তু কারণ স্থান নেই। জি ভাই, সব ব্যবস্থা হয়ে গেছে। খাস একজন আয়া আর 24 ঘন্টা নার্সের ব্যবস্থা করা হয়েছে। আর ভাই, বাইরে শহরের বড় বড় ব্যবসায়ীরা আর মাতব্বরেরা আপনার সাথে দেখা করতে এসেছে। আপনার এক পলক পাওয়ার জন্য তারা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। ওদের বলো আরিয়ান চৌধুরী কারোর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে অভ্যস্ত না। যারা কাল পর্যন্ত ওই জালেম চৌধুরী সাহেবের চামচামি করত, তাদের আজ আমার জুতো পরিষ্কার করার যোগ্যতাও নেই। চল, ওদের মুখগুলো একবার দেখে আসি। আরিয়ান যখন বৈঠকখানায় পা রাখল, তখন সেখানে উপস্থিত প্রভাবশালীরা ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে পড়ল। এক ধনাঢ্য ব্যবসায়ী, যে একসময় আরিয়ানকে রাস্তায় দাঁড়িয়ে অপমান করেছিল, সে আজ হাত কচলাতে কচলাতে এগিয়ে এলো। আরিয়ান সাহেব, আপনি যে মহরুম আমান চৌধুরী সাহেবের সাহেবজাদা, তা তো আমরা জানতে পারিনি। আমাদের যদি আগে একবার খবর দিতেন, তবে আমরাই আপনার হকের সম্পত্তি উদ্ধার করে দিতাম। আপনার বাবার সাথে আমাদের খুব মহব্বত ছিল। মহব্বত ছিল? যখন আমার চোর সাজিয়ে বাড়ি থেকে বের করা হলো, তখন আপনার সেই মহব্বত কোথায় ছিল? যখন আমার মা অন্ধকার করে কাতরাচ্ছিল, তখন তো আপনারা কেউ গিয়ে খবর নেননি। শুনেন সাহেব, এই লম্বা চওড়া কথা আমার সামনে বলবেন না। এই শহর আজ থেকে আমার মর্জিতে চলবে। আমি যার উপর সন্তুষ্ট হব সে এখানে টিকে থাকবে, আর যার উপর আমি অসন্তুষ্ট হব সে এই শহরের মাটিতে পা রাখার জায়গাও পাবে না। সাহেব, এই লোকটাকে এখান থেকে বের করো, আর ওনার যে কোল্ড স্টোরেজ লাইসেন্স আছে ওটা কালকের মধ্যে বাতিল করার ব্যবস্থা করো। কিন্তু আরিয়ান সাহেব, এটা তো আমার রুজি রুটির উপর আঘাত। দয়া করে এমনটা করবেন না। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। দয়া? দয়া আর আরিয়ান একসাথে চলে না। সাহেব, একে এখনই বিদায় করো। আর কে কে আছে সবাইকে বলো আরিয়ান চৌধুরী এখন আর সেই অবহেলিত ছেলেটি নয়। আমি এখন এই শহরের ভাগ্য বিধাতা। ঠিক সেই সময় সায়েম একটা খবর নিয়ে এলো। আরিয়ানের এক সময়ের শত্রু, যে তাকে রাস্তায় কলার ধরে অপমান করেছিল, তাকে আরিয়ানের লোকজন তুলে এনেছে। আরিয়ান সোফায় আয়েশ করে বসে তার দিকে তাকালো। লোকটা ভয়ে থরথর করে কাঁপছে আর বিড়বিড় করে তবা পড়ছে। কিরে, সেদিন তো খুব বাহাদুরি দেখাচ্ছিলি। আমার গায়ে ছাড় ঢেলে দিয়ে খুব মজা পেয়েছিলে না? ভেবেছিলে আমি আর ফিরে আসবো না। সায়েম, একে নিয়ে যাও। যে হাত দিয়ে ও আমার গায়ে ছাড় ঢেলেছিল, সেই হাতে এক বালতি ফুটন্ত গরম পানি ঢেলে দাও। আমি দেখতে চাই ও কতটা সবুর করতে পারে। জি ভাই,
এখনই ব্যবস্থা করছি। আর ভাই, চৌধুরী সাহেবের মেজর ছেলে আবির জেল থেকে জামিনে বের হওয়ার জন্য তদবির করছে। কিছু বড় বড় উকিল ওকে বাঁচানোর চেষ্টা করছে। জামিন? আমার হুকুম ছাড়া এই শহরের জেলের গেটও খোলে না। উকিলদের বলে দাও, যদি তারা শান্তিতে খেয়ে পড়ে বেঁচে থাকতে চায় তবে যেন আবিরের ছায়াও না মারায়। আর আবিরকে জেলের ভিতরে এমন মেহমানদারি করো যাতে ও প্রতিদিন নিজের জন্মদাতাকে লানত দেয়। আরিয়ান উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। অহনা পেছন থেকে এসে দাঁড়ালো। সে আরিয়ানের এই রুক্ষদম্ভ দেখে কিছুটা চিন্তিত, কিন্তু সে জানে এই কঠোরতাই এখন আরিয়ানের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আরিয়ান সাহেব, আপনি কি একটু বেশি রুক্ষ হয়ে যাচ্ছেন না? আপনি তো এখন নিজের পরিচয় ফিরে পেয়েছেন। আপনার আম্মু আপনার কাছে আছে, এখন কেন আবার এই শত্রুতা বাড়িয়ে তুলছেন? আল্লাহর কাছে মাপ চেয়ে সব মিটিয়ে ফেলুন না। অহনা, এই জগৎটা বড় নিষ্ঠুর। তুমি শুধু মানুষের চোখের পানে দেখো, কিন্তু আমি তাদের পেছনের ছুরিটা দেখি। আমি যদি আজ ছাড় দেই তবে এই হায়ানারা কাল আবার আমার আম্মুর দিকে হাত বাড়াবে। আমি চাই এই শহর আরিয়ান চৌধুরীর নাম শুনলে যেন ভয়ে কুঁকড়ে যায়। ধম্ব আমার পরিচয় নয় অহনা, ধম্ব আমার মা আর আমার অধিকার রক্ষা করার ঢাল। আরিয়ান তার হাতের দামি চাবিটা টেবিলে ছুঁড়ে মারল। যে ছেলেটা একসময় একবেলা খাবারের জন্য মানুষের দুয়ারে ঘুরত, আজ তার একটা ইশারায় পুরো শহরের ব্যবসা বাণিজ্য থমকে যায়। আরিয়ানের এই নতুন দাপট এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, আর তার শত্রুরা এখন ইঁদুরের মতো গর্তে লুকানোর জায়গা খুঁজছে। বাংলোর সুপরিসর ড্রয়িং রুমে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। বিকেলের নরম রোদ জানালার পর্দা খুলে ঘরের ভেতরে এসে পড়ছে। আরিয়ানের মা সুরাইয়া বেগম সোফায় হেলান দিয়ে বসে আছেন, আর পাশেই মাথা নিচু করে বসে আছে অহনা। আরিয়ান জানালার কাছে দাঁড়িয়ে বাইরে নিজের নিরাপত্তা রক্ষীদের তদারকি দেখছিল। হঠাৎ সুরাইয়া বেগম অনেকক্ষণ ধরে অহনার মুখের দিকে তাকিয়ে রইলেন। ওনার চোখে মুখে এক ধরনের চেনা চেনা ভাব ফুটে উঠল। মা অহনা, এইদিকে এসে তো দেখি, একটু কাছে বসো। আমি যখন থেকে তোমাকে দেখছি আমার কেন যেন বারবার মনে হচ্ছে তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি। তোমার এই হাসি মাখা মুখটা খুব চেনা চেনা লাগছে। খালাম্মা, আমি আসলে সেই নার্সের মেয়ে যে আপনাকে বিপদের সময় আগলে রেখেছিল। আমার মা চৌধুরী ভিলার সেবিকা ছিলেন। তিনি মারা যাওয়ার আগে আমাকে আপনার কথা অনেকবার বলে গিয়েছেন। কি বললে? তুমি ফতেমার মেয়ে? ও আল্লাহ, আমি তো জানতামই না যে আমার বন্ধুর মেয়ে আমার সামনে দাঁড়িয়ে। ফাতেমা শুধু আমার সেবিকাই ছিল না মা, ও ছিল আমার জানের জান, আমার সবচেয়ে প্রিয় বান্ধবী। আমরা তো ছোটবেলায় কত খেলাধুলা করেছি, এমনকি যখন আমি সুখে ছিলাম আমি তো মনে মনে ঠিক করেই রেখেছিলাম যে তোমার সাথে। সুরাইয়া বেগম হঠাৎ কথা থামিয়ে দিলেন। ওনার কণ্ঠটা ধরে এলো। স্মৃতির পাতায় ডুব দিয়ে তিনি কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। ঘরের ভেতরে এক পিনপতন নীরবতা নেমে এলো। আরিয়ান জানালার কাছ থেকে সরে এসে মায়ের পাশে এসে দাঁড়ালো। সে দেখল তার মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সুরাইয়া বেগম হঠাৎ আরিয়ানের দিকে তাকালেন এবং এক হাত বাড়িয়ে আরিয়ানের হাতটা শক্ত করে ধরলেন। আরিয়ান, এদিকে আয় বাবা, আমার কাছে এসে বস। আমি তোর কাছে আজ একটা জিনিস চাইবো, তুই কি আমাকে দিবি? তুই তো এখন অনেক বড় হয়েছিস, অনেক দাপট তোর। তুই কি তোর অভাগী মায়ের একটা আবদার রক্ষা করবি? আম্মু, আপনার সব কি বলছেন? আপনার আরিয়ান আপনার জন্য জান দিতে প্রস্তুত। আপনি শুধু আদেশ করেন না আম্মু, আমি আপনাকে পৃথিবীর সব সুখ এনে দেব। আপনি যা চাইবেন এই আরিয়ান তাই আপনার পায়ের নিচে এনে রাখবে। আরিয়ান কথা বলতে বলতে তার মায়ের পায়ের কাছে মেঝেতে বসে পড়ল। তার সেই দোদণ্ড প্রতাপ, সেই দম্ভ সবই যেন মায়ের পায়ের কাছে ধুলোয় মিশে গেল। সুরাইয়া বেগম পরম মমতায় আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ওনার চোখে তখন এক দৃঢ় সংকল্প। আমি কোনো ধন সম্পদ চাই না রে খোকা, আমি চাই আমার ফেলে আসা জীবনের সেই সুন্দর স্বপ্নটা তুই সত্যি কর। ফাতেমা আর আমি কথা দিয়েছিলাম আমরা এক পরিবার হব, তাই আমি চাই তুই অহনাকে বিয়ে কর। আমি আমার বন্ধুর অমানতকে নিজের ঘরের লক্ষ্মী করে রাখতে চাই। সুরাইয়া বেগমের মুখ থেকে এই কথাটি বের হওয়ার সাথে সাথে
ঘরের ভেতরে উপস্থিত সবাই চমকে উঠল। সায়েম দরজার কাছে দাঁড়িয়েছিল। সেও যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। অহনা লজ্জায় আর বিস্ময়ে একদম পাথর হয়ে গেল। তার মাথা আরও নিচু হয়ে গেল। আরিয়ান মায়ের দিকে চেয়ে রইল। তার চোখে তখন রাজ্যের বিস্ময়। যে আরিয়ান সারা শহরকে কাঁপিয়ে বেড়ায় মায়ের এক আকস্মিক আবদারে, সে আজ প্রথমবার কথা বলার ভাষা হারিয়ে ফেলল। আম্মু, আপনি হঠাৎ এই কথা বলছেন? অহনা তো মানে কোনো মানে নয় বাবা, অহনা না থাকলে তুই আজ আমাকে খুঁজে পেতি না। ও তোর জীবন বাঁচিয়েছে, আমার মান বাঁচিয়েছে। ওর মা আমাকে শেষ পর্যন্ত আগলে রেখেছিল। এই বংশের প্রকৃত বউ হওয়ার যোগ্যতা শুধু ওরই আছে। বল আরিয়ান, তুই কি তোর মায়ের এই ইচ্ছাটা পূরণ করবি না? ঘরের পরিবেশ এখন ভারী হয়ে উঠেছে। সবার নজর এখন আরিয়ানের দিকে। অহনার বুকের ধুকপুকানি বাড়ছে। আরিয়ান নিচের দিকে তাকিয়ে গভীর কিছু একটা ভাবল। তারপর ধীরে ধীরে মায়ের হাতের ওপর নিজের হাত রাখল। আন্ডারওয়ার্ল্ডের গডফাদার আজ তার মায়ের মমতার কাছে নতি স্বীকার করল। নতি স্বীকার করল নাকি এক নতুন গল্পের সূচনা হলো, তা সময় বলে দিবে। সুরাইয়া বেগমের ইচ্ছা প্রকাশের পর পুরো বাংলায় এক থমথমে নীরবতা নেমে এলো। আরিয়ান তার মায়ের পায়ের কাছে বসেছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত সংকল্প। সে ধীর স্থিরভাবে উঠে দাঁড়ালো। তার পরনের দামি ইতালিয়ান স্যুটের হাতা ঠিক করতে করতে সে জানালার দিকে এগিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা ডজনখানেক কালো রঙের ল্যান্ডক্রুজার আর শত শত সশস্ত্র বডিগার্ডের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে এক চিলতে দামি কিন্তু বিষাক্ত হাসি ফুটে উঠল। আম্মু, আপনি যখন হুকুম দিয়েছেন তখন এই শহরে কারো সাধ্য নেই যে আপনার ইচ্ছার বিরুদ্ধে যায়। আপনার কথাই এই সাম্রাজ্যের চূড়ান্ত আইন। আরিয়ান চৌধুরী কাউকে মাফ করতে না জানলেও মায়ের পায়ে নিজের সব ধম্ব বিলিয়ে দিতে জানে। আমি অহনাকে বিয়ে করব। ভাই, আপনি হুকুম দিলে আমি আজই পুরো শহর আলোকসজ্জা করার ব্যবস্থা করছি। আরিয়ান চৌধুরী নিকা বলে কথা। সায়েম, শহরের সবচেয়ে দামি ডেকোরেটরদের ডাকো। আয়োজনে যেন কোনো কমতি না থাকে। অহনা এই বাড়িতে আসবে আরিয়ান চৌধুরীর স্ত্রী হিসেবে। শুনো অহনা, আমার আম্মু তোমাকে পছন্দ করেছে বলেই তুমি আজ এই সিংহাসনের পাশে বসার সুযোগ পাচ্ছ। কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি তোমাকে দামি গয়না দেব, 7 তলার প্রাসাদ দেব, আর দেব এই শহরের সবচেয়ে ক্ষমতাশালী পদবী। কিন্তু আমার কাছে ভালোবাসা বা মায়া আশা করো না। আমার মন পাথরের চেয়েও শক্ত। তুমি হবে এই শহরের রানী, যার একটা ইশারায় কয়েকশো মানুষের ভাগ্য নির্ধারিত হবে। কিন্তু মনে রেখো, তোমার স্বামী কোনো সাধারণ মানুষ নয়, সে এই শহরের মালিক। আপনি ক্ষমতা আর ঐশ্বর্য দিয়ে মানুষের সম্মান কিনতে পারবেন আরিয়ান সাহেব, কিন্তু মন জয় করা যায় না। আপনার এই দম্ভ আপনাকে সবার থেকে আলাদা করে রাখলো। দিনের শেষে আপনি কিন্তু অনেক একা। একাকিত্বই আমার দমবহনা। আমি একা বলি আমাকে ধ্বংস করার সাহস এই শহরের কারণে। যে গাছের শিকড় অনেক গভীরে, সে জ্বরে ভয় পায় না। স্যাম, দাওয়াতনামাগুলো এমনভাবে তৈরি করো যেন সেগুলো হাতে নিলেই আভিজাত্যের গন্ধ পাওয়া যায়। আর হ্যাঁ, চৌধুরী সাহেব আর তার কুলাঙ্গার ছেলেদের জেলের স্পেশাল সেলে বড় এলসিডি স্ক্রিন বসানোর ব্যবস্থা করো। আমি চাই তারা লাইভ দেখুক যে ছেলেটাকে তারা রাস্তায় ছুড়ে ফেলেছিল সে আরিয়ান চৌধুরী আজ কার হাত ধরে সিংহাসনে বসছে। তাদের প্রতিটি মুহূর্তের অনুশোচনা যেন আমার বিয়ের উপহার হয়। একদম ঠিক বলেছেন ভাই, আমি আজই কাজ শুরু করছি। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার সবাই আপনার বিয়ের অপেক্ষায় থাকবে। কেউ যদি আসতে দেরি করে বা অবজ্ঞা করে, তবে তার ফাইল যেন কাল সকালের মধ্যে আমার ডেস্কে থাকে। আরিয়ান চৌধুরীর দাওয়াত মানেই হলো আজ্ঞা। আম্মু, আপনি নিশ্চিন্তে বিশ্রাম নেন। এই বিয়েটা শুধু আপনার ইচ্ছার পূরণ নয়, এটা হবে চৌধুরী বংশের কফিনে আমার শেষ প্যারেক। কাল থেকে এই শহরের মানুষ নতুন এক ইতিহাস দেখবে। আরিয়ান তার দামি সুগন্ধি ছড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার দামি জুতোর শব্দ করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল। সে যখন বাংলোর বাইরে বের হলো তখন শত শত গার্ড একসাথে মাথা নিচু করে তাকে কর্নিশ জানালো। আরিয়ানের চোখে মুখে এখন এক অদ্ভুত দাপট। সে জানে সে কেবল একটা বিয়ে করছে না, সেই শহরকে নতুন করে শাসন করার সনদ নিচ্ছে। অহনা জানালার পাশ থেকে দেখছিল আরিয়ানের সেই আকাশচুম্বী দম্ভ। সে বুঝতে পারল সে এমন এক জীবনসঙ্গীকে পেতে যাচ্ছে যার ছায়াও আগুনের মতো উত্তপ্ত।
আরিয়ান চৌধুরীর নিকাহ আজ পুরো দেশের প্রধান আলোচ্য বিষয়। শহরের সবচেয়ে দামি কনভেনশন হলটিকে সাজানো হয়েছে রাজকীয় কায়দায়। প্রবেশপথ থেকে শুরু করে মূল স্টেজ পর্যন্ত কয়েক টন তাজা সাদা গোলাপ আর বিদেশি টিউলিপের সুগন্ধে বাতাস মোমো করছে। গেটে দাঁড়িয়ে আছে সশস্ত্র ব্ল্যাক কার্ড কমান্ডোর এক বিশাল বাহিনী। আমন্ত্রিত অতিথিদের তালিকায় দেশের তাবর তাবর সব ব্যক্তিত্ব, শিল্পীপতি, আমলা আর রাজনৈতিক রাঘল বোয়াল। কিন্তু সবার চোখে এক অদ্ভুত আতঙ্ক মিশ্রিত শ্রদ্ধা, কারণ তারা জানে তারা আজ কোনো সাধারণ মানুষের বিয়েতে আসেনি। তারা এসেছে এই শহরের অধিপতির দরবারে হাজিরা দিতে। ভাই সব রেডি, গাড়ি বারান্দায় লিমুজিন দাঁড়িয়ে আছে, পুরো রাস্তা ক্লিয়ার করা হয়েছে। আপনার একটা ইশারার অপেক্ষায় পুরো শহর থমকে আছে। সায়েম, আজ আমার কোনো তাড়াহুড়া নেই। আজ আমি চাই সময়টা একটু ধীরে চলুক। চৌধুরী সাহেব আর তার ছেলেরা জেলের স্ক্রিনে আমাদের দেখছে তো? ওদের চেহারার রং কি ফ্যাকাশে হয়েছে? ভাই ওখান থেকে খবর এসেছে চৌধুরী সাহেব স্ক্রিনের দিকে তাকাতে পারছেন না, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আর শফিক আবির তো নিজেদের চুল ছিঁড়ছে। আপনার বিজয় আজ শতভাগ পূর্ণ ভাই। ওটাই তো আমি চেয়েছিলাম। ওরা মরবে না, ওরা শুধু দেখবে আর পড়বে। সায়েম, আমার কুটটা ঠিক করে দাও। আজকের এই সন্ধ্যায় আরিয়ান চৌধুরীকে যেন স্বয়ং যমদূত মনে হয়, যার এক হাতে ঐশ্বর্য আর অন্য হাতে ধ্বংস। আরিয়ান যখন কনভেনশন হলের ভেতর প্রবেশ করলো, তখন পুরো হলরুমে এক পিনপতন নীরবতা নেমে এলো। দামি ঝাড়লণ্ঠনের আলো তার হীরাখচিত স্যুটে প্রতিফলিত হয়ে এক মায়াবী কিন্তু কঠোরাভা তৈরি করেছে। সে যখন স্টেজের দিকে এগিয়ে যাচ্ছিল, দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা প্রভাবশালীর মাথা নিচু করে সম্মান জানালো। আরিয়ান কারো দিকে ফিরেও তাকালো না, তার দৃষ্টি সোজা সামনে। স্টেজে বসে আছে অহনা, যার পরনে কয়েক কোটি টাকা মূল্যর লাল লেহেঙ্গা আর হীরের গয়না। তাকে আজ স্বর্গের অপ্সরার মতো লাগছে, কিন্তু তার চোখে এখনো সেই বিষণ্ণতা। মাথা নিচু করে থেকো না হয় না, আজ থেকে তুমি এই সাম্রাজ্যের অদৃশ্বরী। তোমার চোখের এক ফোঁটা জলের দাম এই হলের সব মানুষের জীবনের চেয়েও বেশি। তোমার এই ঐশ্বর্য আর আভিজাত্য দেখে যেন পুরো শহর বুঝতে পারে তুমি কার স্ত্রী। আপনি নিজেও নিজের দম্ভ থেকে বের হতে পারলেন না আরিয়ান সাহেব। চারিদিকে এত আলো, এত জৌলুস, কিন্তু আপনার মনে কি বিন্দুমাত্র শান্তি আছে? এই মানুষগুলো আপনাকে সম্মান করে না, আপনাকে ভয় পায়। বৈধ সম্মানের প্রথম ধাপ না। যারা একদিন আমাকে রাস্তার দুলু মনে করে লাথি মেরেছিল, আজ তারা আমার পায়ের কাছে বসার জন্য কাঙ্গাল। এটাই আমার শান্তি। কাজী সাহেব, দেরি কেন, শুরু করুন। আমার আম্মুর হাসি মুখ দেখার জন্য আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পছন্দ করি না। কবুল বলার সাথে সাথে পুরো হলরুম আতশবাজির শব্দে কেঁপে উঠল। আরিয়ান আর অহনা এখন আনুষ্ঠানিকভাবে স্বামী স্ত্রী। সুরাইয়া বেগম এসে পরম মমতায় দুজনের মাথায় হাত রাখলেন। তার চোখের কোণে আনন্দের জল। 20 বছর আগে যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আজ তা পূর্ণ হলো। কিন্তু আরিয়ানের দম্ভে এক বিন্দুও ফাটল ধরল না। সে উঠে দাঁড়ালো এবং মাইক্রোফোনটা হাতে নিল। উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ আজ এখানে আসার জন্য। আপনারা হয়তো ভাবছেন এটা কেবল একটা বিয়ে। না, এটা আরিয়ান চৌধুরীর ক্ষমতার সনদ। আজ থেকে এই শহরের প্রতিটি ইটের মালিকানা আমার। যারা আমার অনুগত থাকবে তাদের জন্য আমার এই অডেল ঐশ্বর্যের দরজা খোলা থাকবে, আর যারা আমার বা আমার পরিবারের বিরুদ্ধে যাওয়ার কথা স্বপ্ন ভাববে তাদের জন্য জেলের অন্ধকার সেলে চৌধুরী সাহেবের পাশে একটা সিট খালি রাখা হবে। স্যাম, সবার খাওয়ার ব্যবস্থা রাজকীয় করো। আজ যেন কেউ এই দরবার থেকে খালি হাতে না ফেরে। নিকা শেষ করে আরিয়ান যখন অহনাকে নিয়ে তার ব্যক্তিগত রিসোর্টের দিকে রওনা হবে ভাবছিল, ঠিক তখনই পুরো কনভেনশন হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ব্যাকআপ জেনারেটর চালু হতে যে কয়েক সেকেন্ড সময় লাগলো, তার মধ্যে হলের ভেতর এক ভয়াবহ আর্তনাদ শোনা গেল। আলো ফিরতেই সবাই দেখল স্টেজের উপর আরিয়ানের বিধ্বস্ত সহযোগী সায়েম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার বুকের ওপর একটা অদ্ভুত নকশা করা খঞ্জর বিঁধে আছে, যাতে একটা লাল রঙের চিরকুট লাগানো। আরিয়ানের চোখের মনি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সায়েম, কি আছে এখানে? গার্ডস, গেট লক করো। এই হলের ভিতর থেকে একটা মাসের জন্য বের হতে না পারে। সায়েম, চোখ মেলো। কারের ওপর স্পর্ধা যে আরিয়ান চৌধুরীর আঙ্গিনায় ঢুকে আমার ভাইয়ের উপর হাত তুলে।
এই সাহস যারা দেখিয়েছে তারা জানে না তারা নিজেদের মৃত্যু পরোয়ানা নিজ হাতে সই করেছে। ভাই আপনি সাবধানে, ওরা খুব কাছেই আছে, ওরা আপনার পরিচয় জানে। সায়েম, তুমি কথা বলো না। যারা ভেবেছে আরিয়ানকে তার খুশির দিনে চমক দিয়ে জয়ী হবে, তারা জানে না বাঘাহত হলে আরও বেশি হিংস্র হয়। স্যামকে এখনই আমার ব্যক্তিগত হাসপাতালে নিয়ে যাও। না, তুমি আম্মুকে নিয়ে এখনই সেফ হাউসে চলে যাও। আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওখান থেকে বের হবে না। আজ রাতে এই শহরে কোনো উৎসব হবে না। আজ রাতে শুধু আর্তনাদ শোনা যাবে। আরিয়ানের মেঝের ওপর থেকে সেই রক্তমাখা চিরকুটটা তুলে নিল। তাতে কোনো লেখা নেই, শুধু একটা কালো শকুনের চিহ্ন আঁকা। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। সে দ্রুত হলের বাইরে বেরিয়ে এলো এবং তার ল্যান্ড ক্রুজারের বহর নিয়ে সোফার দিকে ছুটল, যেখানে মিস্টার চৌধুরী আর তার ছেলেদের কড়া পাহারায় রাখা হয়েছিল। সেখানে গিয়ে সে দেখল জেলখানা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পাহারাদাররা অচেতন হয়ে পড়ে আছে আর মিস্টার চৌধুরী এবং তার ছেলেরা উধাও। সায়েম না থাকলেও আমার নেটওয়ার্ক শেষ হয়ে যায়নি। শুনো কন্ট্রোল রুম, আন্ডারওয়ার্ল্ডের সব ড্রোন আর লোকজনকে অ্যাক্টিভেট করো। আমি জানতে চাই মিস্টার চৌধুরীকে কে উদ্ধার করলো। যেই হোক না কেন, সে আরিয়ান চৌধুরীর রায় পা রেখে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। আমি তাকে নরক দেখাবো। আরিয়ান যখন তার গোপন কমান্ডো সেন্টারে বসে সিসিটিভি ফুটেজ চেক করছিল, তখন তার স্ক্রিনে হঠাৎ একটি ভিডিও কল বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মিস্টার চৌধুরী, রক্তাক্ত কিন্তু তৃপ্ত মুখ। তার পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহী যুবক, যার চোখে এক পৈশাচিক জিঘাংসা। যুবকটি ধীরে ধীরে তার মুখের কালো কাপড়টা সরিয়ে ফেলল। আরিয়ান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কারণ লোকটির চেহারার সাথে তার নিজের চেহারার এক অদ্ভুত মিল আছে। খুব অবাক হয়েছো আরিয়ান? ভাবছো তোমার মতো দেখতে এই লোকটা কে? আমার নাম আরশাদ, তোমার বাবার প্রথম এবং বৈধ উত্তরাধিকারী, যাকে সম্পত্তির লোভে তোমার মা আর মিস্টার চৌধুরী মিলে অনেক আগে সরিয়ে দিতে চেয়েছিল। তুমি নিজেকে এই রাজত্বের মালিক ভাবছো? আমি তো এই সাম্রাজ্যের আসল অন্ধকার সম্রাট। মিস্টার চৌধুরী তো কেবল আমার একটা গুটি ছিলেন। তাকে বের করার দরকার ছিল বলেই আমি এসেছি। আরশাদ নামটা এর আগে শুনিনি, তবে আজ থেকে এটা আমার ডিকশনারিতে মৃত হিসাবে লেখা থাকবে। তুই যদি আমার বাবার রক্ত হয়ে থাকিস, তবে জানবি আরিয়ান চৌধুরী সেই রক্ত জড়াতেও 1 সেকেন্ডও সময় নেবে না। তুই আমার প্রাসাদে ঢুকে আমার লোকের রক্ত জড়িয়েছিস। এর বদলা তোকে এমনভাবে দিতে হবে যা তোর 7 পুরুষ মনে রাখবে। অন্ধকার থেকে লড়াই করা বাদ দিয়ে সামনে আয় আরশাদ। সামনেই তো আসবো আরিয়ান, তবে একা নয়। তোর পুরো দম্ভ আর ঐশ্বর্যকে ধুলোয় মিশিয়ে দিয়ে আসবো। তোর মা সুরাইয়া বেগম এখনো বেঁচে আছেন জেনে খুব ভালো লাগলো। খুব শীঘ্রই তাকে আমার তরফ থেকে এক বিশেষ তোহফা পাঠাবো। মনে রাখিস, সিংহাসন উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, সিংহাসন টিকে থাকে শক্তিতে। আর আমার শক্তি তো তুই কল্পনাও করতে পারবি না। স্যামকে মারার চেষ্টা করে তুই নিজের কবরের গর্ত নিজেই করেছিস। আমি আরিয়ান চৌধুরী, এই শহরের ভাগ্য আমি নিজের হাতে দেখি। তুই যেখান থেকে আসিস না কেন, তোকে আমি এমন এক গর্তে পুঁতব যেখান থেকে তোর চিৎকার উপরে আসবে না। আমার ঐশ্বর্য দেখে তোর চোখ ঠাড়াচ্ছে? ঠিক আছে, আমি তোকে দেখাবো ঐশ্বর্য দিয়ে কিভাবে ধ্বংস কেনা যায়। আরিয়ান রাগে ল্যাপটপটা আছাড় দিয়ে ভেঙে চুরমার করে দিল। তার প্রতিটি নিঃশ্বাসে এখন প্রতিহিংসার বারুদ। সে তার কোমর থেকে স্বর্ণখচিত রিভলভারটা বের করে লোড করল। অহনা দরজার আড়াল থেকে সব শুনছিল। তার চোখে মুখে রাজ্যর আতঙ্ক। সে বুঝতে পারল সে এখন এক ঝড়ের সামনে দাঁড়িয়ে আছে, যা পুরো শহরকে লণ্ডভণ্ড করে দিতে পারে। আরিয়ান তার কালো ওভারকোটটা গায়ে জড়িয়ে ধীর পায়ে বাইরে বেরিয়ে এলো। তার পেছনে শত শত সশস্ত্র বডিগার্ডদের বুটের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। আজ রাতে কোনো আইন থাকবে না, কোনো মায়া থাকবে না। যে আমার পথে আসবে সে লাশে পরিণত হবে। আরশাদকে আমি বুঝিয়ে দেব সিংহাসনের আসল অধিপতিকে। স্যামকে যে কষ্ট ও দিয়েছে, তার প্রতিটি সেকেন্ডের জন্য আমি ওর একটা আঙ্গুল কাটবো। গাড়ি বের করো, আজ শিকার শুরু হবে। আরিয়ানের বাংলোর সামনের বিশাল চত্বরে তখন এক ভয়াবহ নিস্তব্ধতা বিরাজ করছে। আরিয়ানের সশস্ত্র বাহিনী আর আরশাদের প্রশিক্ষিত কালো বাহিনী একে অপরের দিকে বন্দুক তাক করে আছে। মাঝখানে 2 ভাই আরিয়ান আর আরশাদ। আরিয়ানের রিভলভার স্থির হয়ে আছে আরশাদের কপালে, আর আরশাদের ধারালো খঞ্জর আরিয়ানের বুকের ঠিক উপরে। ঠিক সেই মুহূর্তে সুরাইয়া বেগম টলতে টলতে বাংলোর বারান্দায় এসে দাঁড়ালেন। ওনার হাতে একটা পুরনো মখমলের বাক্স
আর কিছু বিবর্ণ ছবি। আরিয়ান, হাত নামাও বাবা। আরশাদ, আল্লাহর দোহাই লাগে ওই খঞ্জরটা সরিয়ে নাও। তোমরা কি জানো তোমরা কার রক্ত ঝরাতে যাচ্ছ? তোমরা দুজনই একই বাবার সন্তান। আমান চৌধুরীর রক্ত তোমাদের শরীরে বইছে। এই ধ্বংসলীলা থামাও। সুরাইয়া বেগম, আপনি নিজেকে আমার মা বলে দাবি করবেন না। আর খবরদার, আমাকে নিজের সন্তান বলে ডাকার দুঃসাহস দেখাবেন না। এই নাটক আর কতদিন চলবে? মিস্টার চৌধুরী আমাকে সব বলেছেন। আপনি তো আমার বাবাকে সরিয়ে দিয়ে আমাকে পথের ভিখারি করতে চেয়েছিলেন। আপনি তো মিস্টার চৌধুরীকে বলেছিলেন আমাকে শহরের বাইরে ফেলে দিয়ে আসতে, যাতে আপনার নিজের ছেলে আরিয়ান সব সম্পত্তির মালিক হয়। আজ কেন এই মায়ের অভিনয় করছেন? আপনার ঐশ্বর্য আর দম্ভ নিয়ে তো আপনি আরিয়ানকে রাজপুত্র বানিয়েছেন, আর আমাকে বানিয়েছেন এক ভাড়াটে খুনি। আজ আপনার রক্ত ঝরালেও আমার হাত কাঁপবে না। না আরশাদ, তুমি যা জানো তা চরম মিথ্যে। মিস্টার চৌধুরী তোমাকে তিলে তিলে বিষ খাইয়ে বড় করেছে। তোমার মা যখন মারা গেলেন আমি তোমাকে নিজের বুকে টেনে নিয়েছিলাম, কিন্তু মিস্টার চৌধুরী জানতো বড় ছেলে হিসেবে তুমিই হবে আমান চৌধুরীর আসল উত্তরসূরি। তাই সে তোমাকে অপহরণ করে আমাকে বিশ্বাস করিয়েছিল যে তুমি মারা গেছো, আর তোমাকে শিখিয়েছে যে আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি। সে দুই ভাইকে একে অপরের কলিজার শত্রু বানিয়ে পুরো চৌধুরী সাম্রাজ্য দখল করতে চেয়েছিল। এই দেখো আরশাদ, এই বাক্সে তোমার ছোটবেলার সেই খেলনা আর তোমার মায়ের সেই স্মৃতিগুলো আমি 20 বছর ধরে আগলে রেখেছি। মিস্টার চৌধুরী, সে আমাকে বলেছিল আপনি আমার জানের শত্রু। সে বলেছিল আরিয়ানকে শেষ করতে পারলেই আমি আমার বাবার হকের সম্পত্তি ফিরে পাবো। আমি তাকে নিজের বাবার মতো শ্রদ্ধা করে এসেছি। সে কি আমাকে শুধু একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে? আমার পুরো জীবন কি সে মিথ্যে প্রতিশোধের আগুনে পুড়িয়ে দিল? আপনি কি সত্যি আমাকে ভালোবাসতেন আম্মু? আরিয়ান আর আরশাদ একে অপরকে জড়িয়ে ধরল। আরশাদ ভাই, আমি জানি না আপনি আমাকে বিশ্বাস করবেন কিনা, কিন্তু মিস্টার চৌধুরী যদি আপনার আপন হতো তবে সে আপনার হাতে অস্ত্র না দিয়ে আপনাকে কলম দিত। সে আপনাকে খুনি বানিয়েছে যাতে আপনি আর আমি একে অপরকে শেষ করে দেই। আমার দম্ভ আমাকে অন্ধ করেছিল, আর আপনার ঘৃণা আপনাকে। কিন্তু আজ আম্মুর চোখের পানি আমাদের সামনে সত্যিটা নিয়ে এসেছে। আরিয়ান চৌধুরী কারোর সামনে মাথা নোয়ায় না, কিন্তু আজ সে তার বড় ভাইয়ের সামনে সব দম্ভ বিসর্জন দিতে রাজি। আরশাদ, বাবা আমার কাছে এসো। তুমি কি সেই ছোট্ট আরশাদ নও যে আমার আঁচল ছাড়া কিছুই বুঝতে না? মিস্টার চৌধুরী তোমার মন থেকে আমার স্মৃতি মুছে দিয়েছে, কিন্তু মায়ের মন থেকে সন্তানকে মুছতে পারেনি। আজকে তুমি ওই শয়তানের চক্রান্তে পা দিয়ে নিজের ভাইয়ের রক্ত ঝরাবে? আরিয়ান, আমি কি করতে যাচ্ছিলাম? আমি আমার নিজের পরিবারকে চিনতে পারিনি। মিস্টার চৌধুরী আমাকে মানুষ নয় একটা জানোয়ার বানিয়ে বড় করেছে। আমার 20টা বছর আমি এক মিথ্যে মরিচিকার পেছনে দৌড়েছি। আম্মু, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে পারিনি। মিস্টার চৌধুরীর রক্তে আজ আমি এই মাটি ভিজিয়ে দেব। ভাই, ক্ষমা চাওয়ার কিছু নেই। আমরা দুজনেই সেই পিশাচের চক্রান্তের শিকার। আমি আমার দম্ভ নিয়ে রাজত্ব করতে চেয়েছিলাম, আর আপনি আপনার শক্তি দিয়ে। কিন্তু এখন সময় এসেছে আসল শয়তানের বুক ছিঁড়ে হিসাব বুঝে নেওয়ার। মিস্টার চৌধুরী ভেবেছিল সে আমাদের রক্তে হোলি খেলবে। এখন সে দেখবে দুই ভাই মিলে তার অস্তিত্ব কিভাবে ঝালিয়ে দেয়। ভাই, আসাদ ভাইয়ের লোকদের উপর আমাদের কোনো ক্ষোভ নেই। আমরা সবাই এখন এক। মিস্টার চৌধুরী যেখানেই থাকুক, আজ রাত তার জন্য শেষ রাত হবে। আমার জখমের বদলা আমি নিজে ওর থেকে নেব। আরিয়ান, আমাকে বিশ্বাস করো। আমি তোমার বিশ্বস্ত সায়েমকে আঘাত করেছি মিস্টার চৌধুরীর মিথ্যে উস্কানিতে, কিন্তু এখন থেকে আমি আর তুমি এক ছায়ার মতো থাকবো। মিস্টার চৌধুরী যেখানেই লুকিয়ে থাকুক, পাতালেও থাকলে আমি ওকে খুঁজে বের করব। যে হাত দিয়ে সে আমার শৈশব চুরি করেছে, সেই হাত আমি আজ ওর শরীর থেকে আলাদা করব। আজ রাতে এই শহরে শুধু ন্যায়ের শাসন চলবে। যাও বাবা, তোমরা দুই ভাই মিলে ওই অশুভ শক্তিকে শেষ করো। আজ আরিয়ান চৌধুরীর দম্ভ আর আরশাদের রণকৌশল মিলে এক নতুন ইতিহাস করবে। আমার আমান চৌধুরীর রক্ত বৃথা যেতে পারে না। দুই ভাইয়ের এই অভূতপূর্ব মিলন দেখে উপস্থিত কয়েকশো বডিগার্ড একসাথে কুর্নিশ জানালো।
আরিয়ানের চোখে এখন জয়ের দম্ভ আর আরশাদের চোখে সত্যর অগ্নিশিখা। ভোরের আলো ফোটার আগেই তারা মিস্টার চৌধুরীর গোপন আস্তানায় হানা দেওয়ার জন্য প্রস্তুত হলো। আরিয়ানের ঐশ্বর্য আর আরশাদের রণকৌশল, এই দুয়ের সামনে এখন আর কোনো শত্রু টিকে থাকার সাধ্য নেই। রাত তখন গভীর, কিন্তু পুরো শহর যেন জেগে আছে এক অজানা আতঙ্কে। আরিয়ান চৌধুরীর বাংলো থেকে যখন শত শত গাড়ির কনভয় বেরিয়ে এলো, তখন রাস্তার ধারের কুকুরগুলো ভয়ে ডাকতে ভুলে গেল। একপাশে আরিয়ানের অত্যাধুনিক অস্ত্রধারী বাহিনী, অন্য পাশে আরশাদের প্রশিক্ষিত দুর্ধর্ষ কমান্ডো দল। মাঝখানে একটি বিশাল কালো ল্যান্ড ক্রুজারে বসে আছে দুই ভাই। আরিয়ান তার স্বর্ণখচিত রিভলভারটি পরিষ্কার করছে, আর আরশাদ তার খঞ্জরের ধার পরীক্ষা করছে। তাদের গন্তব্য শহরের উপকণ্ঠে থাকা সেই পরিত্যক্ত কয়লা খনি, যেখানে মিস্টার চৌধুরী তার অবশিষ্ট শক্তি নিয়ে লুকিয়ে আছে। আরশাদ ভাই, আজ রাতের পর এই শহরে মিস্টার চৌধুরী নামে কোনো অস্তিত্ব থাকবে না। সে ভেবেছিল আমাদের দুই ভাইকে লড়াই করে এসে তামাশা দেখবে। এখন সে দেখবে দুই ভাইয়ের জোট কতটা ভয়ঙ্কর হতে পারে। আমার ঐশ্বর্য আর আপনার রণকৌশল, এই দুইয়ের সামনে আজ মৃত্যু মাথা নত করবে। আরিয়ান, আমি 20 বছর ধরে ওর বিষাক্ত কথা শুনে বড় হয়েছি। ও আমাকে পশুর মতো ট্রেনিং দিয়েছে শুধু তোমাকে মারার জন্য। আজ আমি সেই পশুকে ওর নিজের ডেরায় গিয়ে শিকার করব। মিস্টার চৌধুরী আজ বুঝতে পারবে যে বাঘের বাচ্চাকে ভুল শিখিয়ে কোনোদিন নিজের গোলাম বানানো যায় না। কনভয়টি যখন কয়লা খনির সামনে পৌঁছালো, তখন চারদিক থেকে গুলি বর্ষণ শুরু হলো। মিস্টার চৌধুরীর ভাড়াটে খুনিরা পাহাড়ের আড়াল থেকে আক্রমণ চালালো, কিন্তু আরিয়ান আর আরশাদের বাহিনী ছিল অপ্রতিরোধ্য। আরিয়ান তার গাড়ির সানরুফ দিয়ে বেরিয়ে এসে দুই হাতে গুলি চালাতে শুরু করলো। তার প্রতিটি গুলি এক একজন শত্রুর বুক এফর ওফর করে দিচ্ছিল। অন্যদিকে আরশাদ গাড়ি থেকে লাফিয়ে নেমে ছায়ার মতো অন্ধকারে মিশে গেল। কয়েক মিনিটের মধ্যেই শত্রুপক্ষের আর্তনাদ খনির চারধারে প্রতিধ্বনিত হতে লাগলো। ভাই, আমি মেন গেট উড়িয়ে দিয়েছি, আপনি ভেতরে যান। মিস্টার চৌধুরী ভেতরে একটি লোহার চেম্বারে আটকা পড়েছে। ওর পালানোর শপথ আমি বন্ধ করে দিয়েছি। আজ ওর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। শাবাশ সায়েম, তুমি আহত শরীর নিয়েও যা করেছো তা আমি বলবো না। আরশাদ ভাই চলুন, আমাদের বাবার খুনি আর আমাদের শৈশব চোরকে আজ শেষ দেখা দেখে আসি। আরিয়ান আর আরশাদ যখন খনির গভীর চেম্বারে প্রবেশ করলো, দেখলো মিস্টার চৌধুরী একটি চেয়ারে বসে থরথর করে কাঁপছেন। তার পাশে শফিকার আবির হাত জোর করে কাঁদছে। আরিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে মিস্টার চৌধুরীর সামনে একটা জ্বলন্ত চুরুট ছুঁড়ে মারল। চুরুটের আলোতে মিস্টার চৌধুরীর ফ্যাকাশে মুখটা বিভৎস দেখাচ্ছিল। আরিয়ান, আরশাদ, তোমরা ভুল করছো। আমি তো তোমাদের ভালোর জন্য এইসব করেছি। আরশাদ, আমি তোমাকে কত যত্ন করে বড় করেছি, মনে নেই? আর আরিয়ান, আমি তোকে এইবারের যোগ্য করতে চেয়েছিলাম। আমাকে ছেড়ে দাও, আমি সব সম্পত্তি ফিরিয়ে দেব। চুপ করো শয়তান। তোমার যত্নের নমুনা তো আমার পিঠের দাগগুলো বলে দেয়। তুমি আমাকে মা হারা এতিম বানিয়ে মিথ্যে বিষ খাইয়ে বড় করেছো। তুমি চেয়েছিলে আমি যেন আমার নিজের ভাইকে খুন করি। তোমার দয়া আমার দেখেছি মিস্টার চৌধুরী। এবার আমাদের ন্যায় বিচার দেখো। চৌধুরী সাহেব, আপনি সম্পত্তির কথা বলছেন? এই দেখুন দলিল। আপনি যে সাম্রাজ্যের গর্ব করতেন তার প্রতিটি ইট এখন আরিয়ান চৌধুরীর নামে। আর আপনার এই দুই ছেলে, এদের আমি ভিক্ষুকের বেশে রাস্তায় নামাবো। কিন্তু আপনার জন্য আমার বিশেষ পরিকল্পনা আছে। তিলে তিলে শেষ করবেন বলেছিলেন না আমাকে? এখন দেখুন তিলে তিলে মোহরা কাকে বলে। আরিয়ান একটি রিমোট টিপতে খনির চারদিকের ডিনামাইটগুলো সচল হয়ে গেল, কিন্তু সেগুলোতে টাইমার লাগানো ছিল দীর্ঘ সময়ের জন্য। আরিয়ান আর আরশাদ মিস্টার চৌধুরীকে সেই চেম্বারে তালাবদ্ধ করে বেরিয়ে এলো। মিস্টার চৌধুরী চিৎকার করে ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু পাথরের দেয়ালে সেই চিৎকার বাধা পেয়ে ফিরে আসতে লাগলো। আরিয়ান, আজ মনে হচ্ছে আমি প্রথমবার শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। 20 বছরের বোঝা আজ নেমে গেল। আম্মু আমাদের জন্য অপেক্ষা করছেন। চলো ভাই, বাড়িতে ফিরি। হ্যাঁ ভাই, আজ থেকে এই শহর নতুন এক যুগ দেখবে। এখানে দম্ভ থাকবে, কিন্তু তা হবে ন্যায়ের। এখানে শক্তি থাকবে, কিন্তু তা হবে দুর্বলের রক্ষক। আমাদের বাবার নাম আজ থেকে সগৌরবে এই শহরের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হবে। বাংলোতে ফেরার পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হলো। সুরাইয়া বেগম দরজায় প্রদীপ নিয়ে দাঁড়িয়েছিলেন। দুই ছেলেকে একসাথে অক্ষত অবস্থায় ফিরে আসতে দেখে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন।
অহনা আরিয়ানের পাশে এসে দাঁড়ালো। আরিয়ানের চোখে আছে আগের মতো নিষ্ঠুর দম্ভ নেই, বরং সেখানে এক ধরনের প্রশান্তি খেলা করছে। আলহামদুলিল্লাহ, আমার 2 মানিক আজ ঘরে ফিরেছে। আরিয়ান, আরশাদ, তোমরা আজ থেকে এই বংশের প্রদীপ। আল্লাহ তোমাদের সব বিপদ থেকে রক্ষা করুন। আরিয়ান সাহেব, আপনি কি এখন শান্তি পেয়েছেন? আপনার ঐশ্বর্য আর ক্ষমতার চেয়ে কি এই পারিবারিক সুখটা বড় নয়? অহনা, আমি রাজত্ব জয় করেছি ঠিকই, কিন্তু আজ বুঝলাম গড় ছাড়া সেই রাজত্ব মূল্যহীন। আমার দম্ভ আমাকে সিংহাসনে বসিয়েছে, কিন্তু আমার মায়ের দোয়া আর বায়ের সাহস আমাকে পূর্ণতা দিয়েছে। সায়াম, কাল সকালে পুরো শহরে ঘোষণা করে দাও, আরিয়ান চৌধুরী আর আরশাদ চৌধুরী এখন এই শহরের অভিভাবক। কাল থেকে কোনো গরিব মানুষ যেন বিচার না পেয়ে ফিরে না চায়। জি ভাই, আপনার হুকুম শিরোধার্য। শহরের প্রতিটা মানুষ এখন খুশিতে মাতোয়ারা। আপনি আর আসাদ ভাই মিলে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন। ভোরে প্রথম আলো যখন চৌধুরী ভিলায় আছড়ে পড়ল, তখন দেখা গেল আরিয়ান আর আরশাদ বারান্দায় দাঁড়িয়ে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে আছে। নিচে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ তাদের অভিনন্দন জানাচ্ছে। আরিয়ানের দম্ভ এখন আভিজাত্যের রূপ নিয়েছে, আর আরশাদের শক্তি হয়েছে তার ঢাল। যে আরিয়ান একদিন একবেলা খাবারের জন্য মানুষের অবজ্ঞা সহ্য করেছিল, আজ সেই আরিয়ান তার বড় ভাইকে সাথে নিয়ে পুরো শহর শাসন করছে। প্রতিহিংসার অবসান ঘটেছে, শুরু হয়েছে এক নতুন সূর্যোদয়ের গল্প। চৌধুরী বংশের হারানো সম্মান ফিরে এসেছে এবং আরিয়ান চৌধুরী হয়ে উঠেছে ইতিহাসের এক অবিস্মরণীয় কিংবদন্তি।